মোবাইলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কোনো দিন দুপুরে ঘুমাতে পাই না। আজ শুক্রবার, সবকিছু ছুটি, তাই ভাবলাম একটু ঘুম যাই। কিন্তু কে যে ফোন দিল, ঘুমের 12টা বাজিয়ে দিল। ঘুম থেকে উঠেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? সিমি। তুমি? বলো, কি বলবা? কি করছো? ঘুমাচ্ছি। তোর ঘুম ছুটাচ্ছি হারামজাদা। আজ তোর আমার সাথে দেখা করার কথা ছিল না? সরি। রাখ তোর সরি, তোকে আধা ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি ভার্সিটির লেকের পাশে না আসিস তাহলে তোর অবস্থা কি করব আমি নিজেও জানি না। তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম। সিমি রেগে কলটা কেটে দিল। তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে আর লেকের পাশে যেতে হবে, না হলে বিপদ আছে। আসলে সমবয়সী আর সিনিয়রদের সাথে প্রেম করলে যা হয়, যতক্ষণে ফ্রেশ হচ্ছি ততক্ষণে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি মোহাম্মদ রিফাত আলী, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা সাধারণ চাকুরিজীবী, মা গৃহিণী। এক কথায় মধ্যবিত্ত পরিবার। আর এতক্ষণ যার সাথে কথা বললাম, মানে যার ঝাড়ি খেলাম, সে হলো সিমি, কোটিপতি বাবার বড় মেয়ে। তার আরেকটা ছোট বোন আছে, ক্লাস 9-এ পড়ে সে। সিমির মা নেই। সিমি আমারও একমাত্র রাগী গার্লফ্রেন্ড, দেখতে যথেষ্ট সুন্দরী। ওর বিবরণ আপনাদের দিব না, না হলে নজর দিতে পারেন। সিমি আর আমি অনার্স 3য় বর্ষে পড়াশোনা করি, মানে আমরা ক্লাসমেট। আমাদের 2 বছরের রিলেশন। দুজন দুজনকে অসম্ভব ভালোবাসি। তবে সিমি মেয়েটা বড্ড রাগী। তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই জীবন তেজপাতা করে দিবে। আজকে তার সাথে ঘুরতে যাবার কথা ছিল, তবে ঘুমানোর কারণে যেতে পারিনি। ফোনে যা ঝাড়ি দিল, না জানি সামনাসামনি কি করে। তারপরও দেখা করতে যাচ্ছি, না হলে পরবর্তীতে আরো খেপে যাবে। এতক্ষণে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, বাইরে যাব। তখনই কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরিস বাসায়, যুগ জামানা ভালো নয়। ঠিক আছে। তাড়াতাড়ি একটা সিএনজিতে উঠে বসলাম। ভাগ্য ভালো, তাই তাড়াতাড়ি পেয়ে গেছি। না হলে তো এই ঢাকা শহরে একটা ফাঁকা সিএনজির জন্য আধা ঘন্টার বেশি অপেক্ষায় থাকতে হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কত বাজে। যাহ, ঘড়িটাও নষ্ট হয়ে গেছে। আর তাড়াহুড়োই ফোনটা বাসায় রেখে চলে এসেছি। আমার তো ভাবতেও ভয় লাগছে, সিমি আমার কি করবে। কয়েকবার তার কথার বিরুদ্ধে গেছিলাম, তবে প্রতিবাদ স্বরূপ কয়েকটা চর খেতে হয়েছিল। তাও ভালো মেরে ফেলিনি। অনেকক্ষণ থেকে জ্যামে আটকে আছি। এমনিতেই ঢাকায় জ্যাম থাকে, তার উপর আজ শুক্রবার। না, আর দেরি করা যাবে না। সিএনজি থেকে নেমে পড়লাম। মামা, কত টাকা হয়েছে? 80 টাকা দেন। মানিব্যাগ হাতরে 100 টাকা পেলাম। ভাগ্যিস সেই টাকাটুকু ছিল, না হলে অপমান হতে হতো। আমি 20 টাকা ফেরত নিয়ে লেকের উদ্দেশ্যে গেলাম। কোনো মতে পৌঁছালাম। ঘেমে শরীর একাকার হয়ে গেছে। সিমি ঘাসের উপর বসে রয়েছে। সিমির কাছে গেলাম। সরি, একটু লেট হয়ে গেল। আসলে অনেক জ্যাম তো, তাই। রেসপন্সিবিলিটি বলে কি কি আছে তোমার মধ্যে? সরি তো। রাখ তোর সরি। আর হবে না এমন। তোর ফোন কোথায়? তাড়াহুড়োই বাসায় ফেলে চলে এসেছি। তা ঘড়িতে টাইম দেখেন কয়টা বাজে? আমি ঘড়ির দিকে তাকালাম। কি বলবো সিমিকে, ঘড়ি তো নষ্ট। জানি না। ঘড়ি দেখতে জানেন না? না মানে ঘড়ি নষ্ট। ও, বসো এখানে। না থাক, আমি ঘেমে আছি, তোমার শরীরে ঘাম লেগে যাবে। সিমি কিছু বলল না। ব্যাগ থেকে টিস্যু বের করলো। সিমি উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে সরাতে পারছি না। সিমি আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের ঘামটুকু আর ঘাড় আর গলার ঘামটুকু মুছে দিল। তোমার সব কিছুই আমার প্রিয়। চলো বসো। হুম। সিমি আমার কাঁধে মাথা দিয়ে আছে। অনেকক্ষণ গল্প করার পর চলো একটু মার্কেটে যাব। চলো। মার্কেটে আসার পর মামা এই ঘড়িটা দেন। মাথা নিচু করে আছি, কারণ ঘড়িটা আমার জন্য কিনছে। সিমি ভালো করেই জানে আমাদের অবস্থা। বাবা যা আয় করে তা দিয়ে সংসার আর আমার পড়াশোনা চলে। সিমি আমাকে প্রায় গিফট দেয়, রেস্টুরেন্টে ভালো খাবার খাওয়ায়। এমনকি আমি যে ফোন ব্যবহার করি সেটাও সিমির দেওয়া। আমি কয়েকটা টিউশনি করতাম, যার কারণে সিমিকে ঠিক মতো সময় দিতে পারতাম না। তাই সে আমাকে তার বোনের টিচার হিসেবে রেখেছে। ভালোই বেতন দেয়, তবে মাসের শেষের দিকে। তাই আমার কাছে টাকা নেই। আমি বুঝি না সিমি আমাকে ভালোবাসে নাকি করুণা করে। আমাদের মতো মানুষদের তো কেউ করুণাও করে না। মার্কেট থেকে বের হলাম। আমাকে এত করুণার কি আছে? মানে? এত খরচ কেন করো আমার পিছনে? আমার সামর্থ্য নেই তাই? একটা চট দিব কানের নিচে। ভালোবাসি তাই দিই। হুম। সিমি আমাকে শপিং ব্যাগটা দিল, সাথে হাতের মুঠোয় কসকসে 500 টাকার নোট দিল। আমি স্পষ্ট সিমির চোখে পানি দেখতে পাচ্ছি। হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। কাল ভার্সিটি আসবে? তুমি? কাল একটু কাজ আছে, তাই আসতে পারবো না। নোটটা দিও। আচ্ছা। আচ্ছা, চাই বাসায় পৌঁছে কল দিও। ওকে।
সিমি চলে গেল, আমিও চলে এলাম। সিমিকে জানিয়ে দিলাম এসেছি, না হলে চিন্তা করবে ভার্সিটিতে ক্যাম্পাসে বসে আছি, আজ সিমি আসবে না, তাই ভালো লাগছে না। হঠাৎ বৃষ্টি এসে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো ভালোবাসার কথা বলবো না তোমায়। ঠিক আছে, ছাড়ো। বৃষ্টিকে সরালাম। সামনে সিমি দাঁড়িয়ে আছে, মোটেও সুবিধা লাগছে না। বিশ্বাস করো, আমার কথাটা তো শোনো। চুপ কর তুই। একদিন আসতে দেরি হয়েছে আর অমনি আরেকটা মেয়ের সাথে লুতুপুতু শুরু হয়ে গেছে, তাই না? আর কোনো দিন আমার সাথে যোগাযোগ রাখবি? আমি তো জড়িয়ে ধরিনি, আর ও শুধু ক্ষমা চাইতে এসেছিল। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করো। পাশে তাকিয়ে দেখি বৃষ্টি নেই, সিমির ভয়ে পালিয়ে গেছে। এবার সিমির দিকে তাকালাম, সিমিও হাঁটা ধরেছে, রাগের কারণে জোরে জোরে হাঁটছে। সিমি তাদের পার্সোনাল গাড়িতে করে ভার্সিটি থেকে চলে গেল, আর আমিও ধপাস করে বসে পড়লাম। আমাকে চর খেতে দেখে জুনিয়র থেকে সিনিয়র সবাই হাসছে। যদিও চর খাওয়া আমার নিত্যদিনের কাজ, তবে সবার সামনে এত জোরে চর না দিলেও পারতো। এসব হয়েছে বৃষ্টির কারণে। ক্ষমা চাইতে এসেছিস, ক্ষমা চেয়ে চলে যাবি না? উনি আবার জড়িয়ে ধরে ক্ষমা চাইছে। এই শোনো, কি হয়েছে? একবার চর খেলাম তোমার কারণে, আবার কেন এসেছো? না মানে সিমি তো তোমার সাথে ব্রেকআপ করে চলে গেল, এখন আমাকে কি জায়গা দেওয়া যাবে? চুপ করো। বৃষ্টি আমার হাত তার হাতের মুঠোয় নিল। আমি কি দেখতে খুব খারাপ? আমি কিছু বলতে যাব, তখনই ভার্সিটির গেটের দিকে চোখ যায়। সিমি দাঁড়িয়ে আছে সেখানে, এক ধ্যানে আমাদের দিকে তাকিয়ে আছে। সিমি এবার কিছু বলল না, কান্না করতে করতে গাড়িতে করে গেটের বাইরে চলে গেল। আমি আর কি করব, বৃষ্টির হাত থেকে নিজের হাত এক ঝটকায় সরিয়ে নিলাম। তারপর বাসায় চলে এলাম। এখন সিমির রাগ ভাঙাবো কি করে? এমনিতেই খুব অভিমানী, আর রাগ তো আছেই। কিছুই ভালো লাগছে না। গোসল করে খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। দেখতে দেখতে বিকেল 4টা বেজে গেল। সিমির বোন সাদিয়াকে বিকেল 5টা থেকে 6টা 30 পর্যন্ত পড়াই। আধা ঘন্টা বেশি পড়াতে হয়, কারণ সিমি পাশের রুমের জানালায় বসে দেখে আমাকে। পারে না, পাশেই সবসময় বসিয়ে রাখে। বাসা থেকে বেরিয়ে পড়লাম সিমিদের বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ কলিং বেল টিপার পর সাদিয়া এসে দরজা খুলল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বসেন স্যার, আমি বই নিয়ে আসছি। ওকে। আমি স্টাডি রুমে বসে আছি, কিন্তু আজ সিমিকে দেখতে পাচ্ছি না। হয়তো এখনো আমার উপর রেগে আছে। সাদিয়া এলো, তাকে কিছু অঙ্ক করতে দিলাম। সাদিয়া, জি স্যার। বাসাটা আজ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? আব্বু বাইরে গেছে আর কাজের মেয়েটা ছুটিতে আছে। না মানে, তোমার আপু কোথায়? সেটা তো আপনি জানেন। আমি জানি মানে? আমি জানি আপনি আমার হবু দুলাভাই। আপুর সাথে আপনার প্রেম আছে। কি? জি সব জানি, তবে আজ আপু ভার্সিটি থেকে আসার পর আর রুম থেকে বের হয়নি। ও। কি ও? যান গিয়ে আপুর রাগ ভাঙান। তার রুম কোনটা? পাশেরটা। তুমি এই অঙ্কগুলো করো, আমি তোমার আপুর কাছ থেকে আসছি। সিমি রুমের সামনে এসে, আমার সোনা পাখি বুঝি এখনো রাগ করে আছে? হারামি, কে তো সোনা পাখি? কেন তুমি? চুপচাপ সাদিয়াকে পড়া আর চলে যা। দরজা খুলো, তোমাকে না দেখে যাব না। আমাকে দেখার কি আছে? যা না বৃষ্টির কাছে। দরজা খুলো সব বলছি। সিমি দরজা খুলে দিল। এত রাগ কেন তোমার? কেঁদে তো মুখ ফুলিয়ে দিয়েছো, আর মুখটাও শুকিয়ে গেছে, নিশ্চয়ই খাওনি। তাহলে বল, ওই মেয়ে তোকে জড়িয়ে ধরেছিল কেন? আমি সব বললাম। সিমি হু হু করে আবার কেঁদে দিল, তবে আমাকে জড়িয়ে ধরে। সরি, খুব হুম। ক্ষুধা পেয়েছে। তো খাও। হুম, তুমি খাইয়ে দিবে। পাগল হয়েছো নাকি? না, তবে না খাইয়ে দিলে সত্যি পাগল হয়ে যাব। যাও খাবার নিয়ে এসো। সিমিকে খাইয়ে দিচ্ছি, আর সিমি বাচ্চাদের মতো করে খাচ্ছে গাল ফুলিয়ে। দেখে হাসিও আসছে, আর ভালো তো সবসময় বাসি। সিমিকে খাওয়াচ্ছি, আর তখনই সিমির বাবা সিমি রুমে আসে। তার চোখ ছানা বড়া, অবাক হয়ে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীরের প্রত্যেকটা পার্ট কেঁপে উঠছে, কিন্তু সিমি স্বাভাবিকভাবেই আছে। বাবা কিছু বলবে? না, একটু দেখতে এলাম কি করছিস। না, খাওয়ার পর তোমার কাছে আসছি। রিফাত, একটু আসো তো। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। আমি আঙ্কেলের পিছন পিছন গেলাম। আঙ্কেলের রুমে এসে, তা বড় হয়ে কি হতে চাও? চাকরি করতে চাই। তা এতে বড়লোক হতে পারবা? তার থেকে ভালো এই নাও সুটকেস, এতে 20 লক্ষ টাকা আছে। আর আমার মেয়ের ধারে কাছেও যেন না দেখি। কাল থেকে টিউশনি আসবা না, সিমির থেকেও দূরে থাকবা। সামনের মাসেই সিমির বিয়ে ঠিক হয়ে আছে।
আশা করি আর কোনোদিন তোমাকে আমাদের ফ্যামিলির কারোর সাথে দেখবো না। টাকাটা নাও আর চলে যাও। আপনার মেয়ের মূল্য বুঝি 20 লক্ষ টাকা? কি বলতে চাও তুমি? সোজা কথাই তো বললাম আপনাকে যে আপনার মেয়ের মূল্য কি 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা হবে কেন ইডিয়েট? সে আমার কাছে অমূল্য। তাহলে আমাকে 20 লক্ষ টাকা দিচ্ছেন কেন? তোমার আরো টাকা চাই বললেই পারো, শুধু শুধু আমার সময় নষ্ট করো কেন? এই নাও, এতে পুরো 50 লক্ষ আছে। ক্ষমা করবেন আঙ্কেল, আপনি বড় হয়েছেন ঠিকই, তবে আপনার মন বড় হয়নি। আপনি হয়তো ভেবেছেন আপনার টাকা দেখে আমি সিমির সাথে রিলেশনে আছি, তবে এটা নিতান্তই ভুল। আপনার মেয়ে রিলেশনে আনে আর এখন সেই ছাড়তে চায় না। তবে আপনি আমার গুরুজন, আপনার কথার অমান্য করব না। সিমির সাথে আর আপনাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আর হ্যাঁ, আপনার টাকার গরম আমাকে না দেখিয়ে এতিমদের দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ। সিমিদের বাসা থেকে বের হয়ে চলে আসলাম। সত্যি বড়লোকদের মন মনুষ্যত্ব বলে কিছু নেই, সবসময় শুধু টাকার গরম দেখায়। ওরা কেন বোঝে না টাকা আজ আছে তো কাল নেই। তবে ভালোবাসা তো কোনোদিন ফুরায় না। আমার ভাবতেও কষ্ট হচ্ছে, আজ থেকে সিমির সাথে কথা বলতে পারবো না সেটা নয়, ইচ্ছা করলেই পারবো। তবে সিমির মতো বড়লোকদের ঘরেই মানায়, আমাদের মতো মধ্যবিত্তদের জন্য নয়। ওরা ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় আসছিলাম, তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। বের করে দেখলাম সিমি কল দিয়েছে। ধরার তো খুব ইচ্ছা করছে, তবে ধরবো না। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। 2 বছর আগের ঘটনা ছিল এটা। এখন বর্তমানে আসা যাক। পথে আমার কলেজ লাইফের বন্ধু জনিকে দেখলাম, কারে বসে আছে। বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে এখন সে। এটা সেই জনি যে কিনা আমার কাছে সবসময় পড়া বুঝিয়ে নিত, আমি না দেখালে পাশের মুখ দেখতো না। আর এখন সেই কত বড় মানুষ। আমাদের তো আর তাদের মতো টাকা নেই যে এভাবে ঢুকে যাব। এখন আমি আবারও 4-5টা টিউশনি করাই, তার মধ্যে এখন একজনকে পড়াতে যাচ্ছি। এখন যাকে পড়াবো সে হলো তানজিলা, ইন্টার প্রথম বর্ষে পড়ে। কলিং বেল বাজাতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। কাজের মেয়ের নাম হলো রিনা। আহেন স্যার, আফামনি এহনে আইসা পড়বে। কোথায় গেছে তানজিলা? উনার নাকি এক বান্ধবী আইব ইহানে, তার লিগা আনতে গেছে। ও আচ্ছা। তানজিলার রুমে বসে আছি, রুমেই পড়ে সে। টেবিলে থাকা কলমটা নিয়ে নাড়াচাড়া করছি। কত বাজে দেখার জন্য ফোনটা হাতে নিলাম। ফোনের ওয়ালপেপারে এখনো রয়েছে সিমির সেই হাসি মাখা মুখটা। সেদিন সিমিদের বাসা থেকে বের হবার পর বাসায় এসে সিমি যেসব দিয়েছে সে সব কিছু প্যাকেট করে বস্তায় ভরি। সিমির দেওয়া সব জিনিস সিমির বাসার সামনে রেখে এসেছিলাম, তবে শুধু সিমির এই পিকচারটাই আমার কাছে রয়ে গেছে। কত চেষ্টা করি তবুও ডিলিট করতে পারি না। সেদিনই আমি যশোরে চলে আসি বন্ধুর বাসায়। মা বাবাও জানে না আমি এখানে আছি। তাদের বলেছি কাজের জন্য বাইরে আছি। তানজিলার রুমে এসে সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম। স্যার, বলো। একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলো, সেটা পরে দেখা যাবে। আজকে না ভীষণ ক্লান্ত লাগছে, পড়তে পারবো না। ফ্রেশ হয়ে আসো আর পড়তে বসো। প্লিজ স্যার, শুধু আজকেই। ঠিক আছে, তবে কাল বেশি পড়াবো। ওকে স্যার, থ্যাঙ্কস। আম্মু আপনাকে ডেকেছে। ও, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আজকে তানজিলা পড়তে চাইছে না, তুমি কিছু মনে করো না। না ঠিক আছে, আজ আসি তাহলে। একটু বসো বাবা, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসি। আমি বসে পায়েস খাচ্ছিলাম আর আন্টির সাথে কথা বলছিলাম। তখন আন্টি আমাকে তানজিলার জন্মদিনে ইনভাইট করলো। জন্মদিনের কেক কাটছিল তানজিলা। তানজিলার পাশেই ছিল সাদিয়া। তার মানে সাদিয়াই হচ্ছে তানজিলার সেই বান্ধবী যাকে আনতে গেছিল তানজিলা। এখন আমি কি করি? সাদিয়া তো আমাকে দেখে ফেললো। সাদিয়া দেখেছে তো কি হয়েছে? সাদিয়া তার মতো থাকবে, আমি আমার মতো। কিন্তু সাদিয়া যদি আমার কথা সিমিকে বলে দেয় তখন কি হবে? বলেই বা কি করবে? সিমির তো এখন বিয়ে হয়ে গেছে, এতদিনে হয়তো বাচ্চা হয়ে গেছে। এমনিতে সিমির কথা বারবার মনে পড়ে, তার উপর এখন সাদিয়াকে দেখে সিমির কথা আবার মনে পড়ে গেল। তানজিলাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। সাদিয়াও পিছু নিয়েছে, তবে তার আসার আগেই আমি অটোতে চড়ে বসলাম। পিছন থেকে সাদিয়া ডাকছে। ডাকুক, আমার কিছু করার নেই। আন্টিকে মেসেজ বলে দিলাম আমি অসুস্থ, কয়েকদিন তানজিলাকে পড়াবো না। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, ঘুম আসছে না। বারবার সিমির কথা মনে পড়ছে। কি যে করি, জোর করেই ঘুমালাম। কয়দিন তার জন্য রাত জাগবো? রাত হয়তো দুজনেই জাগছি, তবে পার্থক্য হলো সে তার স্বামীর বুকে আর আমি কেঁদে। 2 দিন পর তানজিলাকে পড়াতে গেলাম। কয়দিন পড়াবো না তাকে, তানজিলাকে পড়াচ্ছি। তখন কে যেন রুমে ঢুকলো, হয়তো কাজের মেয়ে খাবার নিয়ে এসেছে। পড়ার সময় আশেপাশে তাকানোর অভ্যেস নেই আমার, এতে মনোযোগ নষ্ট হতে পারে। হঠাৎ তানজিলা উঠে দাঁড়ালো। কি হলো, দাঁড়ালে কেন? স্যার, আমি একটু আসছি। তাড়াতাড়ি এসো।
রুমের দরজা ঠাস করে লাগালো। দরজার দিকে তাকাতেই দেখি সিমি অগ্নিমূর্তি হয়ে আছে। আজ মনে হয় আমি শেষ। সিমিকে আমি ভালো করে চিনি। রেখে থাকলে যাকে মারবে সে ব্যক্তির অবস্থা মারাত্মক খারাপ হবে। সিমির দিকে ভালো করে তাকালাম। সিমি আর আগের মতো নেই। সুন্দর ফিগারটা কঙ্কালে রূপ নিতে কিছুটা বাকি। মুখ পুরোটাই কালো হয়ে গেছে, চোখের নিচে কালিতে ভরা। মনে হচ্ছে কেউ কাজল লাগিয়ে রেখেছে। সিমি দৌড়ে এসে একদম ঝাপটে ধরলো, যেন কোনো চোরকে ধরেছে। আমারও প্রাণটা জুড়িয়ে গেল। কিছুক্ষণের জন্য আমিও সিমিকে জড়িয়ে ধরলাম। সিমি কাঁদছে, অঝোর ধারায় কাঁদছে। হারামি ছেলে, এতদিন কোথায় ছিলি তুই? কি হলো, কথা বল। ব্যথা লাগছে, ছাড়ো। না, ছাড়বো না, আগে বল। ছাড়ুন, না হলে আপনার স্বামী রাগ করবে। স্বামী মানে? কেন, তোমার বিয়ে হয়নি? তুমি না থাকলে কাকে বিয়ে করব? তোমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে। তুমি ছাড়া কাউকে কল্পনাও করতে পারিনি। আমাকে ছেড়ে এসেছো কেন? তোমার বাবা আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে, তাই। আমি বড় না বাবা বড়? বল। তুমি তাহলে এতদিন আমার থেকে দূরে থাকলি কেন? তোমার বাবাকে বলেছিলাম, তাই। হুম। এখন ছাড়ো, কেউ দেখলে বিপদ হবে। তাহলে পার্কে আসো। তানজিলাকে পড়াচ্ছি। পরে পড়াবা? কিন্তু যা বলেছি তাই হবে। চলো। আন্টিকে বললাম আজ পড়াতে পারবো না, কাজ আছে। পার্কে বসে আছি দুজন, ঠিক আগের মতো। তবে সিমি এবার একটু বেশি জোরে চেপে ধরে আছে। তোমার শরীরের এই অবস্থা কেন হলো? তোমার জন্য হয়েছে। আমার জন্য মানে? তুমি চলে যাবার পর বাবা বিয়ের জন্য জোর করত। তোমার সাথে কথা বলতে না পেয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তার মানে কেউ আমার জন্য পাগলও হয়? তোমার দেখা না পেলে কিছুদিনের মধ্যেই মারা যেতাম, আর তুমি ফাজলামো করছো। সরি। এতদিনে আমার কথা মনে পড়েনি তোমার? প্রত্যেক দিন মনে পড়ে। কচু পড়ে। আমি আর পারছি না, এবার আমাকে বিয়ে করো। সেটা সম্ভব না। কেন? আঙ্কেল ঠিক কথাই বলেছে, তোমাদের ক্যাটাগরি আলাদা আর আমার আলাদা। আমার ঘরে তোমায় মানায় না। তুমি এখনো বাবার কথা ধরে আছো? আমি তোমার সাথে এখানে এসেছি তোমায় বোঝাতে, ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। আল্লাহ হাফেজ। তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, আমাকে বিয়ে না করলে আমার লাশ দেখবে। আমি কিছু বললাম না। 1 সপ্তাহ পর দরজা খুলে দেখে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভিতরে আসুন। না বাবা, আমার বসার সময় নেই। তুমি দয়া করে আমার সাথে আমার বাসায় চলো। কেন? সিমি গত পরশু আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি? হ্যাঁ বাবা, যখন থেকে ওর জ্ঞান ফিরেছে তখন থেকে শুধু তোমার নাম নিচ্ছে। তোমাকে না পেলে আমার মা মরা মেয়েটা আবার আত্মহত্যা করবে। তো আমি কি করব? আজ আমি এখানে আছি শুধু আপনার জন্য। কতদিন হলো বাড়ি যাই না। আমাকে মাফ করে দাও প্লিজ, আর চলো আমার সাথে। আমি ওখানে গিয়েই তোমাদের বিয়ে দিব। সরি, পারবো না আপনার বড়লোক মেয়েকে বিয়ে করতে। একদিন আপনি কি কথা আমাকে বলেছিলেন, মনে আছে সেটা? বাবা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি। কি 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 করছেন, ছাড়ুন। তাহলে আমার সাথে চলো। ঠিক আছে, যাব। ঢাকায় চলে এলাম। আঙ্কেল আমাকে সিমির রুমে যেতে বলল। আমি ভিতরে গেলাম। সিমি শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। মাথায় হাত দিয়ে আছে, তাই বুঝতে পারছি না। ভাবছি তাকে ঘুম থেকে উঠাবো নাকি উঠাবো না। সিমির পাশে বসলাম। সিমি। তুমি এসেছো? হুম। কেন এলে? ভালোবাসি, তাই। আমি যদি মারা যেতাম তাহলে কি হতো? ধুর পাগলি, এসব কথা আর কোনোদিন মুখেও আনবে না। তাহলে বলো, আমায় কোনোদিন ছেড়ে যাবে না? যাব না। তবে তুমি যাবে না তো? পাগল, আমি শুধু তোমার। হুম। আজকেই বিয়ে করব তোমায়। কেন? বলা তো যায় না, কখন আবার পালিয়ে যাও। ও, কাজী এসে বিয়ে পড়িয়ে গেল। সিমি অনেক জেদ ধরল, সে এক্ষুনি বিয়ে করবে। আঙ্কেলও বাধা দেয়নি। যাই হোক, কোনো মতে বিয়েটা হলো। বাসর ঘরে ঢুকতেই সিমি আমায় সালাম করলো। কি করছো? তোমার জায়গা আমার বুকে, পায়ে নয়। হুম। সিমি বিছানায় বসে আছে আর আমি তার পাশে। এতদিন রিলেশনে ছিলাম, কোনোদিন কাছে যেতে ভয় পাইনি। তবে আজ মনে হচ্ছে শরীরটা বরফ হয়ে যাচ্ছে। অনেক সাহস সঞ্চয় করে তার ঘোমটা তুললাম। বিলাল মারতে না পারলে আমায় ইঁদুর বানিয়ে চিবিয়ে খাবে পরে। ঘোমটা তুলতেই এতক্ষণ লাগে? সরি, রাগ করিও না আজ। রাখ তোর সরি, কাছে আয়। না, তুমি মারবে। মারবো না, এসো। না। আমার কাছে যদি না আসো তাহলে কিন্তু সত্যি সত্যিই মারবো। সিমির কাছে গেলাম। কাছে আসো। আমি গেলাম তার কাছে। আমি কি খুব খারাপ? না, কেন? তাহলে আমাকে ভালো না বেশি কি করছো? আহারে, এসো বউ, কাছে এসো, আদর করি। বদমাইশ, এভাবে কেন বলছো? ঠিক আছে, আর বলবো না, করে দেখাবো। সিমির কোমরে হাত দিতে কেঁপে উঠল। সিমিকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম।
লাইট অফ করো প্লিজ, লজ্জা করছে অনেক। কেন? আগে তো পাবলিক প্লেসেও কিস করেছো। ওটা এটা এক নাকি? রাখছো কেন? লাইট অফ করছি তো। লাইট অফ করলাম। সিমি আমার মাথার চুল খামচে ধরলো, তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো। তারপর যা হবার হলো, এত বলতে পারবো না। এই ওঠো, আর কত ঘুমাবে? আর একটু পর উঠবো, এখন তুমি যাও। চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো, না হলে কি করব তা ভালো করে জানো। আচ্ছা উঠছি। ফ্রেশ হয়ে বের হলাম। সিমি এখনো দাঁড়িয়ে আছে। চলো নাস্তা করবে। চলো। নাস্তা করে রুমে বসে আছি সিমির অপেক্ষায়। অনেকদিন থেকে বাবা মার সাথে দেখা করা হয়নি। সিমিকে আজ বলে দেখি যাবে কিনা। না গেলে আমি একাই যাব। সিমি রুমে এসে আমার কোলে বসে গেল। আমার জানটার মুখ এত শুকনা কেন? কি হয়েছে? না মানে অনেকদিন থেকে বাসায় যাওয়া হয়নি, তাই ভাবছিলাম আজকে একটু দেখা করতে যাব। তো এত চিন্তার কি আছে? বিকেলে যাব, ওকে? লাভ ইউ। এতক্ষণে মুখে মধু ফুটলো, তাই না? যা ভাবো তাই। আচ্ছা, একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার মতো হলে করব, না হলে কেন রাগ করব? আসলে আমি একটা মেয়ে নিতে চাই। কাকে? হাদারাম কিছুই বলছে না, আমি আমার মেয়ে চাই। ও তাহলে তো এটার ব্যবস্থা করতে হবে। এই না, একদম না, এখন দুষ্টুমি করিও না। বিকেলবেলা আমার নিজ বাসায় এলাম। নিজের না বাড়িওয়ালার, আমরা তো ভাড়াটিয়া। যাই হোক, কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু সে কি কান্না আমাকে দেখে। ভিতরে বসে আছি আমি, সিমি আর আম্মু। আব্বু কোথায়? বাজারে গেছে তোর আব্বু। ও কখন আসবে? সন্ধ্যা প্রায় হয়ে এলো, এখনই এসে পড়বে। আম্মু বলতে বলতেই কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। আব্বু প্রায় পাগলের মতো হয়ে গেল। এতদিন পর আদরের সন্তানকে কাছে পেলে যা হয়। আম্মুর সাথে সিমির ভাব ভালোই জমেছে। আব্বু আমাকে এটা সেটা জিজ্ঞেস করেছে। সবাই একসাথে খেতে বসেছি। খাবার সময় আম্মু বলল, বাবা আজকের রাতটা কি এখানে থাকতে পারবি? আজকে কেন? এখন থেকে এখানেই থাকবো। তাহলে তো ভালোই হবে, এতদিন পর এলি। রুমে এসে দেখলাম সিমি বিছানা ঝাড়ছে। সিমি, বলো। তুমি কি রাগ করেছো? কেন রাগ করব? না মানে তোমাকে না জিজ্ঞেস করেই এখানে থাকার সিদ্ধান্ত নিলাম তাই। থুর, উল্টো আমি খুব খুশি হয়েছি। এতদিনে মায়ের ভালোবাসা পেলাম। আর তোমার বাবাও অনেক ভালো। আর আমি? তুমি তো অনেক ভালো। তুমিও না অনেক ভালো। পাম দিয়ে লাভ নেই, আজ কিচ্ছু হবে না। কেন গো বউ? অসুস্থ গোবর। কপি করছো? নাও এখন ঘুমাও। আচ্ছা। বেশ কয়েকদিন পর। ফাইল ঠিক আছে তো? সিমিদের অফিসে চাকরি করি। সিমি বস আর আমি তার পিএ। সিমি জেদ ধরেছিল যাতে আমি বসের জায়গায় বসি, কিন্তু আমি বসিনি, সিমিকে বসিয়েছি। এই শোনো, বলো। অফিসে সবাই নাকি পিকনিকে যেতে চায়। হুম। তাদের বলো পরশু কক্সবাজার যাব। ওকে। সিমির কেবিন থেকে বের হলাম, তখনই একজন অচেনা মানুষ সিমির কেবিনে ঢুকে। যাই হোক, আমি সবাইকে বলে দিলাম ট্রিপের কথা। সিমির কেবিনে ঢুকেই দেখি অচেনা ব্যক্তিটি আর সিমি একে অপরকে জড়িয়ে ধরে আছে। আমি হালকা কাশি দিয়ে কেবিনে ঢুকলাম। সিমি নিজের চেয়ারে বসলো আর ছেলেটা তার সামনাসামনি। সবাইকে বলে দিয়েছো? জি ম্যাম। আরে এটা আমার কাজিনের ফ্রেন্ড উজ্জ্বল, এর সামনে ম্যাম ডাকতে হবে না। কাজিন হলে জড়িয়ে ধরতো, আলাদা কথা, কিন্তু কাজিনের ফ্রেন্ডকে কে জড়িয়ে ধরে? হাই। আসসালামু আলাইকুম। উজ্জ্বলের মুখ কালো হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কথা বলো, আমি বাইরে আছি। তুমিও থাকো। না থাক, তোমরাই কথা বলো। কেবিন থেকে বের হয়ে আসলাম। আমি বুঝি না বিবাহিত মেয়ে পরপুরুষকে কেন জড়িয়ে ধরবে। আজ জড়িয়ে ধরেছে, কাল আরো কিছু হতে পারে। রাগ উঠছে সিমির উপর। কেন জড়িয়ে ধরবে ওকে? ক্যান্টিনে বসে আছি, তখন একজন মেয়ে আমাকে বলল, এই যে মিস্টার, এখানে বসে আছেন যে? কেন বসে থাকলে কি সমস্যা? কফি বানাবে কে? ক্যান্টিনে কাজের লোক রাখা আছে, তারা বানাবে। তাহলে বসে আছেন কেন? যান কফি নিয়ে আসুন। আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? আপনি জানেন আমি কে? কে? বসের পিএ। সরি স্যার, বুঝতে পারিনি। আমি তো ভালো পোশাক পরেই আছি, কোন দিক থেকে কাজের লোক মনে হচ্ছে? না মানে কিচেনে একজন আছে, তাকে বললাম কফি দিতে, কিন্তু উনি বললেন যে এখানে যে আছে তাকে বলতে। যে বসেছিল সে চলে গেল একটু আগে। সরি স্যার। ইটস ওকে। মেয়েটা প্রায় কান্না করে দিবে এমন অবস্থা। কি হলো, কান্না কান্না ভাব কেন? আসলে স্যার, কেউ আমার ভুল ধরলে কান্না চলে আসে। আমি কিছু মনে করিনি, কফি খেয়ে যান। এখানে বসতে পারি কি? কি কফি খাবেন? ব্ল্যাক কফি। আমি ছেলেটাকে বলে কফি আনালাম। স্যার আসলে আমি গত 2 দিন হলেও জয়েন করেছি, তাই কাউকে সেরকম চিনি না, সরি। ইটস ওকে। কয়বার সরি বলবেন?
সরি, আর বলবো না। আবার মেয়েটার মাথার তার কাটা নাকি? হাসছে কেন? কি হলো, হাসছেন কেন? এমনি। আমি নিশ্চিত মেয়েটার তার কাটা। কি হলো, কথা বলছেন না কেন? কি বলবো? আপনার নাম কি? সবাই রিফাত বলে ডাকে আপনার? সবাই ইতি বলে ডাকে। কপি করছেন? আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা দেন তো। আমি দিলাম, তবে অনেকটা অবাকও হলাম বটে, কারণ সুন্দরী মেয়েরা যথেষ্ট ভাব নিয়ে চলাফেরা করে, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, মিশে না কারোর সাথে। কিন্তু এই মেয়ে নিজেই আগে আগে কথা বলছে। ইতি দেখতেও সুন্দর। কফি খেয়ে আমি উঠবো তখন। কোথায় যাচ্ছেন? কফি খাওয়া তো হয়ে গেল, কেবিনে যাচ্ছি। ও হ্যাঁ, চলুন, আমিও যাব। আমি আর ইতি অফিসে এলাম। ইতি তার ডেস্কে বসলো, আমি কেবিনে গেলাম। উজ্জ্বল এখনো আছে। কিছুক্ষণ পরেই উজ্জ্বল গেল। মেয়েটা কে ছিল তোর সাথে? কোন মেয়ে? রেগে গেলে কেন? আগে বল, কে ও? স্টাফ। ওর সাথে এত হাসি কেন? কেন, আমি কি হাসতে পারবো না? পারবে, তবে বাইরের মেয়ের সাথে না। তাহলে তো আমিও তোমার উপর রাগ করতে পারি। কেন, কি এমন করেছি? উজ্জ্বলকে জড়িয়ে ধরলে কেন? ফ্রেন্ড হয় ও, ধরলে ক্ষতি কি? তাহলে মেয়েটার সাথে এসে কথা বললে ক্ষতি কি? তুমি শুধু আমার। তুমি কি তাহলে সবার নাকি? ও আমার জাস্ট ফ্রেন্ড। ওর সাথে বিছানাতেও জাস্ট ফ্রেন্ড থাকবা, তাই না? রিফাত, সত্যি কথাই গায়ে লাগে। এর আগে কয়বার কয়টা জাস্ট ফ্রেন্ডের সাথে শুয়েছো জানতে পারি কি? ছোট লোক কোথাকার? তুই ছোট লোক, তোর চিন্তাধারাও ছোট। ছোট লোক হলেও মান সম্মান আছে বা রাখি, তোর মতো না। নিজে পরপুরুষকে জড়িয়ে ধরতে পারিস, আর আমি হেসে কথা বললেই দোষ, তাই না? তোকে বিয়ে করাই ভুল হয়েছে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? চুপ কর তুই, ন্যাকা কান্না করা হচ্ছে। আমার টাকা নেই, আমাকে বিয়ে করলি কেন? উজ্জ্বলকে করতি। তুমি ভুল। কথা বলিস না, গেলাম আমি। তুই তোর জাস্ট ফ্রেন্ডের সাথে ঘষাঘষি কর, পরপুরুষকে কিভাবে জড়িয়ে ধরিস। ছি। অফিস থেকে বাসায় চলে এলাম। কিছুক্ষণ পর সিমিও এলো। সিমি কথা বলার অনেক চেষ্টা করেছে, তবে আমি কথা বলিনি। সিমি ওয়াশরুমে আছে। তখন কে যেন সিমির ফোনে কল দিল। হয়তো অফিসের হতে পারে, তাই ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে উজ্জ্বল নামটা ভেসে আছে। কে ফোন দিয়েছে গো? অফিসের নাকি? হ্যাঁ, খুব জরুরি ফোন এসেছে তোমার জন্য। নাও ধরো। সিমি ফোন হাতে নিল। তুমি কি এখনো আমাকে ভুল বুঝছো? না বোঝার কি আছে? তাহলে ওই ছেলেটা এতদিন কোথায় ছিল? আজকে সকালে জড়িয়ে ধরলো, রাতে ফোন দিচ্ছে। বেশি গভীরে যেতে কতক্ষণ? সিমি ঠাস করে ফোনটা ভেঙে দিল। শান্তি হলো তোর? ফোন ভেঙে কি হবে যদি হৃদয়ে জায়গা করে নাই? জোর করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এত জোরেই মাথা চেপে রয়েছে, ছুটতেও পারছি না। অনেকক্ষণ পর ছেড়ে দিল। মেরে ফেলার বুদ্ধি, তাই না? হুম, একদম না। তোমাকে বুঝিয়ে দিলাম আমার হৃদয়ে কার জায়গা। কার? এতক্ষণ ধরে আদর দিলাম, তারপরও জিজ্ঞেস করো কার? তারপরেও বলে দিই, আমি শুধু তোমার। হুম? কি না কিছু না, অনেক রাত হলো, ঘুমাও। ঘুমাবো না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তা মহারানী, কি করলে আপনি ঘুমাবেন আর আপনার কষ্ট দূর হবে? বুকে নাও আগে। বুকের উপর মাথা রাখলো, হাত পা সব দিয়ে জড়িয়ে ধরলো। এবার বলো। কিছু না, একটু ঘুম পাড়িয়ে দাও। কিভাবে ঘুম পাড়াবো? তোমার ঘুম না আসলে আমি যেভাবে ঘুম পাড়িয়ে দেই সেভাবে দাও। আমি কি তোমার মতো করে পারবো? ঘুম দিবা না বললেই হলো, এত কথা আর কি আছে? আহা সোনা, রাগ করছো কেন? আসো, বুকে আসো। সকালবেলা। এই ওঠো। আরেকটু পর। ট্যুরের জন্য আয়োজন করবে কে? ম্যানেজার আছে না? না, তুমি করবে। আমি কেন? তোমার কাজ বেশি ভালো তাই। ও, তার মানে কাজের জন্য আমাকে বিয়ে করেছো? কাজ তো তুমি একাই করো। আমি যে তোমার জন্য এত কষ্ট করে রান্না করি, তোমার কাপড় পরিষ্কার করি, আরো কত কি। তাই তো, আমি তো এসব জানতাম না। ফাজলামি। যাও ফ্রেশ হয়ে এসো, খাবার রেডি আছে। আচ্ছা যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে ট্যুরের আয়োজন করার জন্য যা যা করা দরকার তা করলাম। বিকেলে বাসায় এসে দেখি উজ্জ্বল সোফায় বসে আছে আর সিমির সাথে দাঁত বের করে হেসে হেসে কথা বলছে। সারাদিন মনটা ফুরফুরা ছিল, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। কি হলো ভাই, দাঁড়িয়ে আছেন কেন? আসেন, বসেন। বাইরে থেকে এলাম তো, তাই ক্লান্ত লাগছে। তোমরা গল্প করো, আমি রেস্ট নেই। উজ্জ্বল কিছু না বুঝলেও সিমি ব্যাপারটা ঠিকই বুঝেছে। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ পুকিং করে আওয়াজ হলো, মেসেজ এসেছে। আজকাল ফেসবুক মেসেঞ্জারটাও অশ্লীল হয়ে গেছে। যাই হোক, মেসেজটা ওপেন করলাম। ইতি মেসেজ দিয়েছে। হাই। হাই। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। কালকে ট্যুর, তাই না? হুম। বিজি আছেন বুঝি? না, কেন? অনেক দেরিতে রিপ্লাই দিচ্ছেন যে।
ক্লান্ত আছি। রেস্ট নিন তাহলে, কাল দেখা হবে। হুম। অনেকক্ষণ পর সিমি এলো। ওর সাথে একটু কথা বললে কি হতো? দেখো, এখন তোমার সাথে আমার ঝগড়া করার ইচ্ছে নেই। তার মানে আমি ঝগড়াটে? মেয়েদের সাথে তো সব সময় হেসে কথা বলো, আমার বন্ধুকে দেখলেই মুখ ভার। উজ্জ্বল বাসায় কেন এলো? কেন আসবে না? না, ও আসতে পারবে না। কেন পারবে না? ওকে আমার পছন্দ না। সেটা তোমার ব্যাপার। তুই থাক তোর বন্ধুকে নিয়ে, আর ওকে নিয়ে যা ট্যুরে, পারলে একসাথেও থাকিস। কি বলতে চাও? বোঝো না তুমি? চিপ মাইন্ড। চিপ না, কারণ যে অফিসে জড়িয়ে ধরতে পারে সে হোটেলে কি করতে পারে। কেন বুঝছো না তুমি? কারণ ভয় হয় তোমাকে হারানোর। তাকাও আমার দিকে। বলো। উজ্জ্বল এসেছিল কথা বলতে, ট্যুরে যেতে চায়, অন্য কিছু না। হুম। আমি শুধুই তোমার। তাহলে ও তোমাকে জড়িয়ে ধরলো কেন সেদিন? উফ, কতবার বলবো, অনেক দিন পর দেখা তাই হয়তো। তবে এটা শহরে কমন। ফোনে কল এলো, তাকে দেখি ইতিক কল দিয়েছে। রিসিভ করতে যাব তখনই। কে ফোন করেছে? যে খুশি করুক, তাতে তোমার কি? সিমি আর কিছু বলতে না দিয়ে বেলকনিতে গিয়ে ইতির সাথে টুকটাক কথা বললাম। রুমে আসতেই, দেখি তোমার ফোন দাও। কেন? দিতে বলেছে, দাও। চো মেরে ফোনটা নিয়ে নিল। ও, তাহলে তলে তলে এত দূরে গিয়েছো? মানে? ওই মেয়ে তোমায় এত রাতে কল দিল কেন? কেন দিতেই পারে। কেন দিবে? যে শহরে জড়িয়ে ধরা কমন ব্যাপার, সে শহরে মোবাইলে কল দেওয়া কি সাধারণ ব্যাপার না? বারবার এক কথা বলো কেন? তুমি কেন রেগে যাও কোনো মেয়ের সাথে কথা বললে? উফ, তুমি একটা পেইন, ডিসগাস্টিং। হ্যাঁ, আমি তো ডিসগাস্টিং, উজ্জ্বল তো মধু। বারবার ঘুরে ফিরে এক কথা বলো কেন? চুপ করবে তুমি? আমি ঘুমাবো, বিরক্ত লাগছে। আমাকে তো বিরক্ত লাগবেই, হিতে আছে না তোমার মধু। আমি আর কথা বলছি না, আমি কথা বললেই ঝগড়া বাড়বে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। সিমি অনেকক্ষণ প্যান প্যান করে শুয়ে পড়লো। অনেকক্ষণ পরও আমার ঘুম আসছে না, মাথা প্রচন্ড ব্যথা করছে, শুধু এপাশ ওপাশ করছি। কি হলো, এত নড়ো কেন? ঘুমাতে পারছি না তোমার জন্য, স্থির হয়ে থাকো। হুম। ঝান্ডু বাম নিয়ে কপালে লাগিয়ে দিলাম, ব্যথাটা কমতে পারে। মাথা ব্যথা করছে তোমার? কি হয়েছে বলো? মাইগ্রেন পেনটা হচ্ছে। আগে বলবা না? দেখি মলমটা দাও। কেন? মাথা টিপে দেই। দরকার নেই। এখনো রেগে আছো? দেখছি কতক্ষণ রাগ করে থাকো। আমি না হলে তো কোনো কাজও হবে না, কে তোমার দেখাশোনা করবে তাই দেখবো। আচ্ছা, আমি সরি, দাও মাথাটা টিপে দিই। না থাক। থাক মানে? সারা রাত জেগে থাকবে নাকি? দাও বলছি। হয়েছে, ঘুমাও। সত্যি কমেছে? হুম। সিমি আমাকে বুকে টেনে নিল। কি? চুপ করে ঘুমাও, কথা বলবা না। উফ, কি হলো? ঠোঁট জ্বলছে। কেন? তোমার কপালে মলম আছে আর চুমু দিয়েছি তাই। ও। কি ও? উম উম। কি হলো? এতক্ষণ ধরে ঠোঁট চেপে ধরে আছো, মেরে ফেলবে নাকি? সবসময় বাজে কথা বলো কেন? ঝাল লেগেছে তাই একটু দিলাম। হয়েছে, এবার ঘুমাও, সকালে বের হতে হবে। আচ্ছা, তার আগে জড়িয়ে ধরো, না হলে ঘুমাবো না। এত সুন্দর করে সেজেছো কেন? সবাই তো তাকাবে তোমার দিকে। তুমিও তো কম না, মেয়েরা তো তোমার দিকে তাকাবেই। কইছে। চলো চলো, বের হও। সবাই এখানে উপস্থিত, তবে বেটা উজ্জ্বলও এখানে আছে, তাই কেমন যেন লাগছে। যাই হোক, সারা রাস্তায় সবাই মজা করলাম। হোটেলে এসে যারা মিঙ্গেল তাদের জন্য একটা করে রুম, আর সিঙ্গেলদের জন্য আলাদা আলাদা রুম। সিমি রুমে ঢুকলো, আমিও রুমে ঢুকতে যাব, তখন ইতি হাত ধরে টান দিল। কি হয়েছে? হাত কেন টানলেন? এটা ম্যাডামের রুম, আপনি কেন ঢুকছেন? আপনাদের ম্যাডাম হলেও আমার বউ, তাই এক রুমে ঢুকছি। কি আপনি বিবাহিত? জি, কেন জানেন না? না। ও আচ্ছা, বাই। বাই। ইতি সামনের রুমে ঢুকলো, আর উজ্জ্বলকে দেখলাম তার পাশের রুমে ঢুকতে। যাই হোক, রুমে ঢুকি। এখানে এসে বউকে ছেড়ে অন্য মেয়ের সাথে কি কথা হচ্ছিল শুনি? না মানে জিজ্ঞেস করছিল আমি এই রুমে কেন ঢুকছি। তুমি কি বললে? আমরা যা হই তাই বললাম। কি বলছো তুমি? তার মানে ওই মেয়েটা জানতো না যে তুমি বিবাহিত? না। বুঝলাম। কি বুঝলে? ওই মেয়েটা এই জন্য সবসময় তোমার পেছনে লেগে থাকতো? হুম। যাও, ফ্রেশ হয়ে আসো, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। আচ্ছা। কি আচ্ছা? ফ্রেশ হয়ে এসে বুকে নিয়ে ঘুম পাড়াও।
তুমি কি বাচ্চা নাকি? কি বললা? যখন প্রেম করতা তখন তো খুব বলতা, রোজ বুকে নিয়ে ঘুম পাড়াবো, মাথায় হাত বুলিয়ে দিব, আরো কত কি বলেছো। আর এখন বাচ্চা বলছো? পুরাতনকে তো আরো ভালো লাগবে না। বুঝি বুঝি, সব বুঝি। কিচ্ছু বুঝো না, অপেক্ষা করো, আসছি। ফ্রেশ হয়ে এসে দেখি সিমি এখনো দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তো কি করব? তুমি ঘুমাবে না? ঘুমাবো, তবে তোমায় নিয়ে। বলা তো যায় না, আবার কোথায় চলে যাও। কোথায় যাব মানে? কোলে করে নিয়ে গিয়ে ঘুম পাড়াও। আচ্ছা আসো। কোলে করে বিছানায় নিয়ে এলাম, সিমিকে শোয়ালাম, তার উপর আমি শুয়ে পড়লাম, গালে ছোট করে চুমি দিলাম। আহারে, কত রোমান্টিক। শুধু তোমার জন্য। চুপ করে শুয়ে পড়ো, রোম্যান্সের সময় এটা। রোমান্সের কোনো সময় হয় না। বুঝছি বাবু, তবে এখন আমি খুব ক্লান্ত, পরে এসব হবে। না, তুমি পরে দিবা না, আমি জানি। দিব তো। সত্যি? সত্যিই দিব, এখন ঘুমাও। সিমির কাঁধে মুখ ডুবিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন। জান, শুনছো? বলো। উঠো, সকাল হয়ে গেছে। আসো না সোনা, আর একটু ঘুমাই। এখানে কি ঘুমাতে এসেছো নাকি? না। তাহলে উঠে ফ্রেশ হয়ে আসো, ওয়েটার খাবার দিয়ে গেছে। উঠছি। ফ্রেশ হয়ে এসে দুজনে খাবার খেলাম। জান, বিকেলে সমুদ্রের কিনারায় হাঁটতে যাব কিন্তু। বিকেলে কেন? এখন চলো। আনরোমান্টিক ছেলে তুমি একটা। সকালে কেন যাব? বিকেলে যখন সূর্য অস্ত যাবে তখন হাঁটতে অন্যরকম অনুভূতি হয়। আমি সিমির উপর চেপে বসলাম, ঘাড়ে গলায় কিস করতে থাকলাম। কি করছো? তুমি তো বললে আমি আনরোমান্টিক, তাই রোমান্টিক হওয়ার চেষ্টা করছি। এইভাবে হঠাৎ করে কেউ রোম্যান্স করে? আমি করি। এখন ছাড়ো। আমি জানতাম তুমি আমাকে দিবা না, কখনো কথা রাখো না তুমি। আহারে বাবু, বুঝি খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা এসো, একটু আদর করে দিই। এই বলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। বাবু, আর লাগবে? তবে কিসের থেকেও বড় কিছু। যা ফাজিল। ফাজিল তো ফাজিল, আজকে কিছু একটা হবেই হবে। ধ্যাৎ, এইভাবে কেন বলছো? লজ্জা পেতে হবে না। বিকেলবেলা সবাই একসাথে ঘুরতে বের হয়েছি, যে যেভাবে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে। আমি আর সিমি সমুদ্রের কিনারা দিয়ে একে অন্যের হাত ধরে হেঁটে চলেছি। সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা। জান, একটু নিচু হও। তুমি উঁচু হও। আমি কি হাতে পাবো নাকি তোমায়? আমি সিমির কোমরে হাত দিয়ে উঁচু করলাম। সিমি তার দুহাত দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরলো, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জীবনের একটা জিনিস পূর্ণ হলো। কি? রোমান্টিক সময়ে রোমান্টিক অবস্থায় কিস করা। তাই বুঝি? এখন চলো হোটেলে যাই। আজকে মনটা ভালোই লাগছে, কারণ উজ্জ্বল সিমির কাছে আসেনি। সিমি সম্পূর্ণ সময় আমার সাথে কাটিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সিমি পাশে নেই, এমনকি অফিসের কেউ নেই হোটেলে। কোথায় গেল সবাই? হোটেল থেকে সমুদ্রে গেলাম, সবাই গোসলে ব্যস্ত। সিমিকে দেখছি উজ্জ্বলের পাশে গোসল করছে, শরীর প্রায় বোঝা যাচ্ছে সিমির। উজ্জ্বল এক নজরে তাকিয়ে আছে সিমির দিকে, চোখের স্বাদ মিটাচ্ছে উজ্জ্বল। এইদিকে আমার শরীর তো রাগে ফেটে যাচ্ছে, মন চাচ্ছে এখনই সিমির চুলের মুঠি ধরে 2-4টে চড় লাগিয়ে দিই। আমি কিনারায় গেলাম। সিমি! ওয়েট, আসছি। সিমি আমার কাছে এলো। ঘুম ভাঙলো তোমার? ভাঙলো। না ভাঙলে তো দেখতেই পেতাম না তোমার এই আলাদা রূপ। আলাদা রূপ মানে? এসব কি কাপড় পরে আছো যে তোমার শরীরটা বোঝা যাচ্ছে? গোসল করছিলাম তো, তাই হয়তো ভিজে গিয়ে লেপটে গেছে। সবারই তো এক অবস্থা। সবার আর তোমার মধ্যে পার্থক্য রয়েছে। কি? সবাই তাদের স্বামীর সাথে আছে, আর তুমি আছো তোমার কি হলো, পুরোটা বলো। আমার বলতেও ঘৃণা হচ্ছে, আর তুমি শুনতে চাও? তুমি বলছো না কেন? এটা কমন। তাছাড়াও সে আমার ফ্রেন্ড। ওকে ফাইন। আমিও প্রায় সবকিছু খুলে নেমে গেলাম সমুদ্রে, যেখানে ইতি আছে সেখানে গেলাম। হাই। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আমি আর ইতি গল্প করছি, সিমি তাকিয়ে আছে। সিমি এসে আমাকে টানতে টানতে হোটেলে নিয়ে গেল। কি করছিলে ওর সাথে? যা দেখেছো। কেন ওর কাছে গেলি? এসব তো কমন, তাই না? আর ও আমার ফ্রেন্ড। লজ্জা করে না বউ রেখে অন্য মেয়ের কাছে যেতে? তোমার লজ্জা করে না ঘরে স্বামী রেখে পরপুরুষের সামনে অর্ধনগ্ন হয়ে গোসল করতে? কি হলো, উত্তর দাও। ঠিক আছে, আজ থেকে উজ্জ্বলের সাথে কথা কম বলবো, আর তুমি ইতির সাথে কথা কম বলবে। আচ্ছা। শাওয়ার নাও। একাই নিব? তুমিও চলো। একাই যাও।
আমি আর কোনো কথা না বাড়িয়ে সিমিকে কোলে করে বাথরুমে নিয়ে গেলাম। গোসল শেষে খেয়ে দিয়ে রুমে এলাম। সিমি ফোন চার্জে দিল। আমি সিমিকে কোলে করে বিছানায় নিয়ে এলাম। সিমি, তুমি কি বুঝতে পারছো আমাদের মধ্যে ইদানিং অতিরিক্ত মাত্রায় ঝগড়া হচ্ছে? হুম। সব হচ্ছে উজ্জ্বল আর রীতির কারণে। তাদের থেকে দূরে থাকতে হবে। থাকবো। তাহলে একটা চুমু দিই? না, আজ আর গোসল করতে পারবো না। আমি রাগ করে শুয়ে পড়লাম। সিমি হঠাৎ ঠোঁটে ঠোঁট চেপে ধরল। অনেকক্ষণ পর। হয়েছে? না, আর একটু দাও না প্লিজ। যা পেয়েছো তা নিয়েই সন্তুষ্ট থাকো। বললেই হলো, আসো কাছে আসো। সিমিকে আবার জড়িয়ে ধরলাম। ছাড়ো বলছি। সিমি ছাড়াতে বললেও একটুও নড়ছে না। আজকে নো ছাড়াছাড়ি, অনলি রোমান্স। ছাড়ো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ করো না, বারণ করেছি কি? দেখবা কি করব। দেখাও। সিমি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমার উপর চড়ে বসলো। এবার বলো কি করব তোমার সাথে। তুমি আবার আমাকে কি করবে? কিছু করতে পারবা? সিমি আমার দুগাল তার দুহাত দিয়ে চেপে ধরে আমার ঠোঁটে তার ঠোঁট চেপে ধরে রাখলো। আমিও ছাড়ার পাত্র না। আমি ডান হাত তার পিঠে রাখলাম, বাম হাত দিয়ে তার মাথার পিছনে রাখলাম। কি হলো? ছাড় হারামি কোথাকার। এইভাবে কেউ চেপে ধরে কিস করে? আর একটু হলেই তো মারা যেতাম। সরি। সিমির গালগুলো লাল হয়ে গেছে, মুখটা আরো সুন্দর দেখাচ্ছে। আমি সিমিকে আবার কাছে টেনে নিলাম, তার উপর শুয়ে আছি। সিমির ঠোঁটে হালকা করে আমার ঠোঁট স্পর্শ করালাম। সিমি চোখ বন্ধ করে আছে। আমি সিমির দিকে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে। কেন আগে দেখোনি? দেখেছি, তবে আজকে মনে হচ্ছে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। বাহ, আজ মনে হচ্ছে বেশ রোমান্টিক মুডে আছো। আমি তো সব সময় থাকি, তবে তুমি আমাকে কিছু দাও না? দাঁড়াও দিচ্ছি। এই বলে আমার চুল ধরে ঠোঁটটা তার ঠোঁটের মধ্যে মিলিয়ে নিল। কি হলো, কোথায় যাচ্ছ? গোসল করতে। আর একটু জড়িয়ে ধরে থাকো না। অনেক হয়েছে, আর না, গোসল করতে হবে। আচ্ছা যাও। সিমি গোসল করতে গেলে আমিও পিছন পিছন গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমাকে সাথে আনলে না কেন? তোমায় ডাকলেও আসবে, না ডাকলেও আসবে, তাই ডাকিনি। তাহলে আসো, আর একটু আদর করি। এত শক্ত করে কেন জড়িয়ে ধরে আছো? পালাচ্ছি না তো। আমার ছোঁয়া ভালো লাগছে না বুঝি? তোমার ছোঁয়া কেন ভালো লাগবে না? বলছি শক্ত করে জড়িয়ে ধরো না। লাভ ইউ। লাভ ইউ টু জান। আজকে আবার ঢাকায় ফেরত যাচ্ছি সবাই। দুদিনে মোটামুটি ভালোই মজা করা হলো। বাসায় এসে কি খাবে বলো? এখন রেস্ট নাও। আজ খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করব। আচ্ছা। দুজন খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। জান ওঠো, আর কত ঘুমাবে? আরেকটু পরে উঠছি। অফিসের সময় হয়ে গেছে তো। ও উঠছি। খেয়ে দিয়ে অফিসে চলে গেলাম দুজনে ফাইল নিয়ে কথা বলছি, তখন উজ্জ্বল এলো। সিমি আমার দিকে তাকাচ্ছে। উজ্জ্বল, কিছু বলবি? কেন, কাজ ছাড়া কি আসতে পারি না? না মানে এমনি জিজ্ঞেস করলাম। আড্ডা দিতে এলাম তোদের সাথে। ও। কেমন আছেন ভাই? ভালো, আপনি? ভালো। উজ্জ্বল বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। অফিস শেষে বাসায় এলাম। আমার আর সিমির খুনসুটিময় ভালোবাসা ভালোই চলছে। দেখতে দেখতে আর 2টা মাস কেটে গেল। ইদানিং সিমি কেমন যেন করছে। রাতের বেলা ইদানিং আমার কাছে আসছো না কেন? অ্যাভয়েড কেন করছো? আমি তোমায় কিছু বলতে চাই। বলো। আসলে আমি তোমার কাছ থেকে একটা বিষয় লুকিয়েছি। কি? আমি প্রেগনেন্ট। সত্যি বলছো? তাহলে দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ রেস্ট নাও। আরে বাবা, এখন তো সেরকম কিছু হয়নি, অথচ টেনশন করছো। চুপ, আর একটা কথাও না। আমি শিওর না যে আমি প্রেগনেন্ট। তাহলে বললে কেন? না মানে গত 2 মাস থেকে পিরিয়ড হচ্ছে না, তাই। তাহলে চলো যাই হসপিটালে চেক আপ করাতে। আচ্ছা একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। হুম চলো যাওয়া যাক। চলো। হসপিটালে ওয়েটিং রুমে বসে আছি। সিমিকে আলট্রাসোনোগ্রাফি করার জন্য নিয়ে গেছে। কি যে হবে ভেবে পাচ্ছি না। একটা বেবি পেলে দিনগুলো হয়তো আরো ভালো কাটবে। সিমি এসে আমার পাশে বসলো। রিপোর্ট কখন দিবে? এত উতলা হচ্ছ কেন? দিবে কিছুক্ষণ পর। সিমি মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন? তোমার অবস্থা দেখে। একটু অপেক্ষা করো। আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবা? কোথায়? লেকের পারে। রিপোর্ট পাই তারপর না হয় যাব। ডাক্তারের কেবিনে বসে আছি দুজনে। ডক্টর রিপোর্টে কি এসেছে?
সেরকম কিছুই হয়নি, সামান্য কিছু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। ও, হসপিটাল থেকে বের হয়ে সিমিকে নিয়ে ঘুরে বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। শুয়ে আছি, তখন সিমি আমাকে জড়িয়ে ধরে, মন কি খুব খারাপ? না তাহলে মুখ কালো করে আছো কেন? এমনি। মন খারাপ করতে হবে না, আমি সত্যিই প্রেগনেন্ট। সব সময় ফাইজলামি করো না তো। আরে বাবা, সত্যি। তাহলে ডাক্তার কেন বললো যে কিছুই হয়নি? আমি বারণ করেছিলাম তোমায় সারপ্রাইজ দিব, তাই। এসব নিয়ে এমন না করলেও পারতে। সরি। ঘুমাও, এখন থেকে কোনো কাজ করবে না, সব সময় রেস্টে থাকবা। এত ভালোবাসা? রাত জাগা বারণ, ঘুমাও। সকালবেলা রেডি হয়েছো তুমি? অফিসে যাবা কখন? তুমি রেডি হওনি কেন? আমি কেন হব? অফিস যাবে না? না, আজ থেকে সব দায়িত্ব তোমার। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার অফিসের বস হতে পারবো না। আমি অফিস আর সংসার একসাথে চালাতে পারবো না। রেগে যাচ্ছ কেন? বাচ্চাটাও রাগী হয়ে যাবে। অফিসে যাও, আমি ম্যানেজারকে বলে দিয়েছি আজ থেকে তুমি বস। যাচ্ছি। তোকে একটা কাজ দিয়েছি, তাও করতে পারলি না। আমি কি করব? সিমি তো ওকে আমার কাছে আসতেই দেয় না। এখন কি করব? রিফাত নাকি বস হয়ে গেছে, সিমিও প্রেগনেন্ট, তাদের আলাদা করব কিভাবে? শোন, যা বলবো তা করবি, কাছে আয়। বুঝেছি। অফিসে বসে ফাইল চেক করছি, তখন স্যার, আসতে পারি? জি আসুন। স্যার, এই ফাইলে আপনার সাইন লাগবে। আমি ফাইলটা চেক করে সাইন করে দিলাম। তারপরেও ইতি এখানে দাঁড়িয়ে রয়েছে। কিছু বলবেন মিস ইতি? না স্যার। আমি টুকটাক কাজ করছি, তখন সিমি কল দিল। হ্যালো সোনা। রাগ তোর শোনা, একবারের জন্য ফোন করেছো? না মানে প্রচন্ড কাজ আছে, তাই সময় পাইনি। হয়েছে, লাঞ্চ করেছো? সিমির সাথে কথা বলে কাজ করছি। স্যার। জি বলুন। এটুকু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন প্লিজ। জি, ফাইল দিন। ইতিকে কাজটুকু বুঝিয়ে দিচ্ছি, তখন ইতি সেন্স হারিয়ে ফেলে। মিস ইতি, অনেক ডাকার পরেও সাড়া দিচ্ছে না। এদিকে অফিসের সবাই লাঞ্চ করতে ক্যান্টিনে গেছে। আমি ইতিকে কোলে করে সোফায় শোয়ালাম, পানি নিয়ে এসে ওনার মুখে দিলাম। মিস ইতি, আপনি ঠিক আছেন তো? জি স্যার। সরি স্যার। কেন? আমার কারণে আপনার সময় নষ্ট হলো। হিটস ওকে, আপনি রেস্ট নিন। থ্যাঙ্কস স্যার। বাসায় এসে ক্লান্ত হয়ে গেছো? ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে শুয়ে পড়লাম। কাল থেকে তুমি আর কোনো কাজ করবে না। তো কে করবে? কাজের মেয়ে ঠিক করেছি। কেন? কেন মানে তোমার খেয়াল রাখবে, তোমার কাজ করে দিবে। না না, এসবের দরকার নেই। আছে, অনেক আছে, এই সময়টুকু সাবধানে থাকতে হয়। এত ভাবো আমার জন্য? তো কার জন্য ভাববো? হয়েছে, এবার ঘুমাও। অফিসে স্যার, আসবো? আসুন। এখানে সাইন করে দিন। আপনি আজকে কেন অফিসে এলেন? রেস্ট নিয়ে আসতেন। থ্যাঙ্কস স্যার, তবে আমি এখন সুস্থ আছি, তাই ছুটি নিলাম না। গুড। এ কয়েকদিন অফিসে প্রচুর কাজ হচ্ছে, আগে তো এত কাজ ছিল না। প্রত্যেক দিন কাজ শেষ করে বাসায় যেতে অনেক রাত হয়ে যায়। দেখতে দেখতে 3 মাস পার হলো, একটা কাজ শেষ করতে পারি না, 8টা কাজ চলে আসছে। সিমিকেও ঠিক মতো সময় দিতে পারি না। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে সিমির কাছে গেলাম। সিমিকে হালকা করে জড়িয়ে ধরে আছি, তখনই সিমি আমার দিকে ঘুরে প্রচন্ড শক্তি দিয়ে চড় মেরেছে। চড়কে মাথা ভারী হয়ে গেল, মনে হচ্ছে বাম দিক অবশ হয়ে গেল। আমি কেন চড় খেলাম এটা নিজেও ভাবতে পারছি না। আমি তো কোনো ভুল করিনি, তাহলে মারলো কেন? আমাকে মারলে কেন? সিমি কোনো কথা বলছে না, রাগে ফুঁসছে, গাল আর চোখ লাল টকবগে হয়ে আছে। সিমি যখন প্রচন্ড রাগে তখনই এমন রূপ হয়, কিন্তু আমি করেছিটা কি? কি হলো সিমি, আমাকে কেন মারলে? চুপ, তোর মুখে আমার নাম নিবি না, ক্যারেক্টার লেস কোথাকার। আমি কি করলাম বলবে তো নাকি? তুই কি করেছিস জানিস না? ন্যাকামি করছিস। আমি সত্যি বুঝতে পারছি না। আমার সামনে ন্যাকামি করিস না। একটু শান্তভাবে কথা বলো, না হলে বেবির ক্ষতি হতে পারে। রাখবো না তোর সন্তান আমার পেটে, না হলে তোর মতোই ক্যারেক্টার লেস হবে, সমাজে মুখ দেখাতে পারবো না তখন। এমন করছো কেন? শান্ত হও প্লিজ। এমন কেন করছিস জানিস না? সাধু সাজছিস। তুমি না বললে কেমন করে বুঝবো? তোর চাহিদা আমি পূরণ করতে পারিনি, শুধুমাত্র তোর এই সন্তান আমার পেটে, এর জন্য তোকে হারালাম, শুধুমাত্র এর জন্য। ওকে পেটের মধ্যে ধারণ করাই ভুল হয়েছে, আজ ওকে মেরেই ফেলবো। এই বলে সিমি তার পেটে আঘাত করতে যাবে, তখন তার হাত ধরে ফেলি। কি করছো কি তুমি? বাচ্চাটা কি দোষ করলো আর আমি বা কি করলাম? তুই কি করেছিস দেখ এইসব।
সিমি আমাকে তার ফোন দিল। সেখানে কিছু পিক আছে। আমি ইতিকে সোফায় শুইয়ে দিয়েছিলাম তার পিক। এমন আরো পিক রয়েছে, তবে এসব তো হয়েছিল ইতিকে সাহায্য করেছিলাম তখন। কিন্তু ছবিগুলো এমনভাবে তুলেছে যেন মনে হয় কোনো সম্পর্ক আছে। তোকে আগে সন্দেহ করেছিলাম ওর সাথে, এখন প্রমাণটাও পেলাম। রাত করে বাড়ি ফিরতেই ওর সাথে থাকার জন্য, তাই না? সিমি আসলে এসব সত্যি না। চুপ কর জানোয়ার, তোর জন্য এখন আমার সন্তানটাও বাবার অধিকার হারাবে। হারাবে মানে? আমি তোর সাথে সংসার করব না, ডিভোর্স দিব তোকে। মাথা কি ঠিক আছে তোমার? বাবা ঠিকই বলেছিল, তোদের মতো ছোট লোকের উপর বিশ্বাস করতে হয় না। আমার কথাটা তো শুনবে। না, শুনবো না। সন্তান পেটে থাকা অবস্থায় ডিভোর্স নেওয়া যায় না। তবে যেদিন সন্তান প্রসব করব তার কয়েকদিন পরে ডিভোর্সের জন্য আপিল করব। ততদিন বাবার কাছে থাকবো। আর ভুল করো আমার সাথে যোগাযোগ করবি না। দেখো আমার দিকে। ক্যারেক্টারলেস কোথাকার, তোর সাহস হয় কি করে আমার হাত ধরার? প্লিজ আমার কথাটা একবার শোনো, তারপর না হয় বোঝার চেষ্টা করে দেখো আমি দোষ করেছি কিনা। কিছু বোঝার নেই আর কিছু শোনারও নেই। আরে শাট আপ! আর একটা কথাও মুখ দিয়ে বের করবি না আমার সামনে। গুড বাই। আর কোনোদিন আমার সামনে তুই আসবি না, তোকে দেখলেই ঘৃণা করছে। সিমি ধারার করে দরজা লাগিয়ে বাসা থেকে চলে গেল। তার বাবার গাড়িতে করে চলে গেল। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। এত বড় দোষ চাপলো আমার উপর, তাও শুধুমাত্র কয়েকটা পিক দেখে। আমার কথায় বিশ্বাস করলে কি হতো? এই ছিল তার ভালোবাসা। এখন সিমি যে রাগা রেগে আছে, কি করে বসে সেটা সে নিজেও জানে না। এত রাগি মেয়ে কি যে করি, ডিভোর্সটা আটকাবো কি করে? সিমির নাম্বারে ট্রাই করেই যাচ্ছি, কিন্তু সে রিসিভ করছে না, ব্লক করে দিল আমাকে। দুপুর গড়িয়ে বিকেল হলো। কাল থেকে না খেয়ে আছি। হোটেল থেকে কিছু খেয়ে সিমিদের বাসায় গেলাম, সেখানে তালা মারা। সিমি গেল কোথায়? আশেপাশের বাসায় খোঁজ নিলাম, তারাও বলল জানি না। সিমিদের অফিস থেকে চাকরি থেকে বের করে দিয়েছে আমাকে। নতুন চাকরি খুঁজতে হবে, তবে তার আগে সিমিকে খুঁজে বের করতে হবে। 1 মাস পর, আজ 1 মাস ধরে সিমিকে খুঁজছি, কোনো খোঁজ পাইনি তার। এখন পকেটের অবস্থাও খারাপ, তাড়াতাড়ি চাকরি জোগাড় করতে হবে, না হলে না খেয়েই মারা যাব। চাকরির সুবাদে অনেকের সাথে পরিচয় হয়েছে, দেখি তাদের কল করে যদি কোনো ব্যবস্থা হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, হঠাৎ এতদিন পর খোঁজ নিলে যে, ভুলে গেছো নাকি আমাদের? না আঙ্কেল, সেটা না। আসলে আমার একটা চাকরির খুব দরকার। যদি কষ্ট করে আপনার কোম্পানিতে একটু কাজ দিতেন তাহলে অনেক উপকার হবে আমার। দূর পাগল, আমাকে তো তুমি পর করে দিলে। না মানে। বুঝেছি। কাল 1 তারিখ, তাহলে কাল থেকে তুমি জয়েন করতে পারো। ধন্যবাদ আঙ্কেল। এই দেখো, আমাকে ধন্যবাদ দিয়ে পর করবে না, বুঝেছো? জি। কালকে 8:45-এ অফিসে এসো। জি আঙ্কেল, আসবো। কোনো মতে রাত পার করে অফিসে গেলাম। স্যার আসতে পারি? না। স্যারের কথা শুনে অবাক হয়ে গেলাম। আগে আঙ্কেল বলো, তারপরে আসো। আঙ্কেল আসতে পারি? আসো আসো, দাঁড়িয়ে আছে কেন? মাথার তার মনে হয় কেটে গেছে। বসো। ধন্যবাদ। এই নাও তোমার জয়েনিং লেটার। আজ থেকে এই কাজ শুরু করতে পারবা তুমি। ধন্যবাদ আঙ্কেল। রিফাত, তুমি তো অফিসের কাজে অনেক অভিজ্ঞতা অর্জন করেছো। মোটামুটি। ইদানিং আমার শরীরটা ঠিক নেই, তাই সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে এখন অফিসের দায়িত্বটা দিব। ও। তুমি একটু তাকে সাহায্য করে দিও। যথাসাধ্য চেষ্টা করব। আঙ্কেল আর আমি কথা বলছি, তখন কেউ বলে উঠল, বাপি, আসতে পারি? আরে তুই হঠাৎ করে এলি যে? পিছনে তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। তার মানে বৃষ্টি রহিম আঙ্কেলের মেয়ে। বৃষ্টিও আমাকে দেখে ফেললো। তুমি এখানে কি করছো রিফাত? তুই ওকে চিনিস? হ্যাঁ, আমার ভার্সিটির ফ্রেন্ড। তাহলে তো আরো ভালো হলো। চল সবাইকে পরিচয় করিয়ে দিই তোর সাথে। চলো। পরিচয় শেষ করে আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। আঙ্কেল চলে গেছে। বৃষ্টি এখন থেকে বস। কাজ করছিলাম তখন। ম্যাডাম আপনাকে ডেকে পাঠিয়েছে। আপনি যান, আমি আসছি। ম্যাম আসতে পারি? জি আসুন। ভিতরে গেলাম। বসো। আমি বসলাম। তা হঠাৎ করে এখানে জয়েন করলে কেন? তোমার বইয়ের তো অফিস আছে। সরি ম্যাম, আপনাকে পার্সোনাল কিছু বলতে পারবো না। ওই ম্যাম কি তোমার বন্ধু না আমি? এখন আপনি আমার বস। তাছাড়াও মধ্যবিত্ত কোনোদিন বড় লোকদের বন্ধু হতে পারে না। কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? কিছু হয়নি আমার। আপনি কিছু বলবেন কি? কেমন আছো? ভালো, আপনি? ভালো। তোমার বউ কেমন আছে? কি হলো? জানি না, এখন আমার সাথে থাকে না। কেন?
রেগে আছে তাই? বলেছিলাম না, রাগী মেয়ে বিয়ে করলে পস্তাবে। আমাকে বিয়ে করলেই তো পারতে। আমি এসব শুনতে আসিনি, কিছু কাজ থাকলে বলেন। না, নেই, এখন যেতে পারো। থ্যাঙ্কস। উঠে চলে আসছিলাম তখন দরজার কাছে গিয়ে ধাক্কা খাই। একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি, আমি সরি বলে চলে আসলাম। ওই মেয়ে, দেখে চলতে পারো না? ধাক্কা দিলে কেন ওকে? সরি ম্যাম। যাক, এখন আমার রাস্তা ক্লিয়ার। রিফাত তোমাকে এবার নিজের করেই ছাড়বো। আমি কাজ করছি তখন আমার ডেস্কে কেউ জোরে বাড়ি দিল। তাকিয়ে দেখি সেই মেয়েটা যার সাথে ধাক্কা খেয়েছিলাম। রাগ তোর আপু, তোর কারণে আমাকে বকা খেতে হলো। আমি কি করেছি? তুই ধাক্কা দিয়েছিলি আর ম্যাডাম সেটার জন্য আমাকে বকা দিল। ও সরি, বুঝতে পারিনি। ঠিক আছে। আমি মাইশা, আপনি? রিফাত। নতুন নাকি? জি, আজকে জয়েন করেছি। মাইশা আমার কলিগ, কাজ করছি তখন। এই যে মিস্টার, জি বলেন। আপনার পাশে এত সুন্দরী মেয়ে বসে আছে, তারপরে কথা বলছেন না যে? কে সুন্দর? মাইশা আমার কথা শুনে রেগে গেল। আমার প্রশ্নটাই অযৌক্তিক ছিল, কারণ সে যথেষ্ট সুন্দরী। আমাকে কি সুন্দর মনে হয় না? হ্যাঁ, সুন্দর তো। তাহলে একটু আগে কি বললেন? কাজ করছিলাম তো, তাই হয়তো অমনোযোগে বলে ফেলেছি। আজকের মতো অফিস শেষ করে বাসায় এলাম। এইভাবেই চলতে থাকলো। চলতে চলতে 1 বছর পার হয়ে গেল। অফিসে প্রত্যেক দিন বৃষ্টির ফ্যাসফ্যাসানি শুনতে হয়, আর মাইশা তো আছেই। দিনের বেলায় সিমির কথা খুব একটা মনে না পড়লেও প্রত্যেক দিন রাতে একাকী সময়ে সিমির কথা খুব মনে পড়ে। এতদিনে হয়তো আমার সন্তান হয়ে গেছে। ছেলে হয়েছে নাকি মেয়ে, সিমি কেন বুঝলো না আমাকে? সিমির জায়গায় আমি থাকলে হয়তো আমিও সিমিকে বিশ্বাস করতাম না, কারণ পরিস্থিতিটাই এমন। অফিসে বসে আছি তখন আমাকে আমার পাশের জন। ভাই। জি বলেন। মাইসার ব্যাপারটা একটু দেখলেন না যে? ও সরি, আসলে কাজে চাপে বলা হয়নি। ভাই, দয়া করে একটু দেখেন, আর সহ্য হচ্ছে না। আচ্ছা, লাঞ্চ টাইমে দেখবো। ওকে ভাই। স্যার, আপনাকে ম্যাডাম ডেকে পাঠিয়েছে। কাজটুকু করে আসছি, ম্যাম আসতে পারি? আসো। গেলাম ভিতরে, আমাকে বসতে বলল। তোমাকে কতদিন বারণ করব আমাকে ম্যাম না ডাকার জন্য? আর আপনি করে কেন বলো? আপনি মালিক, আমি কর্মচারী, তাই যেমন ভাবে মালিকের সাথে থাকতে হয় আমি তেমন থাকি। আমাকে বিয়ে করে মালিক হয়ে যাও। পার্সোনাল ব্যাপারে না যাওয়াই ভালো। এতদিন থেকে তোমার পেছনে পড়ে আছি, তারপরেও কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? ভালো তো সিমিও বাসতো, আপনার থেকেও বেশি। তবে কেন সে আমাকে ছেড়ে গেল? আমি তো আমার বাচ্চাটাও দেখতে পাইনি। সিমি সিমি, সব সময় শুধু সিমির কথা বলো কেন? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আপনি কি চান আমি রিজাইন লেটার জমা দিই আপনার কাছে? তা কেন চাইবো? আপনি যদি আর কোনোদিন আমার সামনে এসব নিয়ে কথা বলেন তাহলে আমি চাকরি ছাড়তে বাধ্য হব। ওকে, আর বলবো না। থ্যাঙ্কস। এবার বলেন কেন ডেকে পাঠিয়েছেন? কালকে মিটিং আছে রাত 8টায়, আর সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে। জি, এখন যেতে পারি? হুম। লাঞ্চ টাইমে আমি আর মাইশা সামনাসামনি বসে আছি। মাইশা। বলো। একটা কথা বলবো। বলো। রাত ছেলেটা কেমন? ভালোই। না মানে তোমার কেমন লাগে তাকে? ভালো। ছেলেটা তোমায় খুব ভালোবাসে, তুমি কি তাকে পছন্দ করো? হয়েছে, এত লজ্জা পেতে হবে না। রাত যাও, মাইশা অপেক্ষা করছে। ভাই, লাইন ক্লিয়ার আছে তো? থ্যাঙ্কস ভাই, গেলাম। আজকে মিটিং আছে, খুবই গুরুত্বপূর্ণ মিটিং, দেরি করা যাবে না হোটেলে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? গাড়ি পাচ্ছিলাম না। কত করে বললাম আমার গাড়িটা রাখো। না, মহারাজ নিবে না। আমরা মিটিং এ এসেছি, ভুলে গেছেন কি? না, চলো। মিটিং রুমে ঢুকে দেখি ইতি বসে আছে। ওকে দেখেই রাগে শরীরটা গজগজ করতে শুরু করলো আমার। ওর কারণেই আজ আমি পরিবার থেকে আলাদা রয়েছি। মিটিং রুমে দাঁতে দাঁত চেপে বসে আছি। এখানে সিন ক্রিয়েট করা যাবে না। ইতি মনে হয় আমাকে দেখে অবাক হয়েছে, মনে হচ্ছে আমাকে কিছু বলতে চাই। যাই বলুক, তোকে আমি দেখে নিব ইতি। তাদের সাথেই আমাদের মিটিং, তাহলে কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হবে। তবে এখনো তাদের বস আসেনি, তাই শুরু হচ্ছে না। রুমের দরজা খুলে সিমি এলো। সিমি? সিমি এখানে? সিমিকে দেখে মনের মধ্যে অজানা এক উত্তেজনা কাজ করছে। অবশেষে সিমির দেখা পেলাম। সিমিও এতক্ষণে আমাকে দেখে ফেলেছে। সিমি বারবার তাকাচ্ছে আমার দিকে, আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ রুমে একজন মহিলা প্রবেশ করলো। মহিলাটি
সিমির কাছে গিয়ে কানে কানে কিছু বলল। সরি এভরিবডি, কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিতে হচ্ছে। সিমি বাইরে গেল মহিলাটির সাথে, আমিও তার পিছন পিছন গেলাম। সিমি রুমে ঢুকলো মহিলাটিকে বাইরে রেখে। আমিও রুমে ঢুকতে যাব তখন। এ কি, আপনি এখানে ঢুকছেন কেন? কেন, ঢুকলে সমস্যা কি? ম্যাডাম ওনার ছেলেকে খাওয়াচ্ছে, ভিতরে কাউকে যেতে বারণ করেছে। আমি আপনার ম্যাডামের স্বামী, এখন পথ ছাড়ুন। সরি স্যার, বুঝতে পারিনি। আমি ভিতরে ঢুকে পড়লাম। সিমি বেবিকে খাওয়াতে ব্যস্ত। বাচ্চা এখনো ঠিকভাবে বড় হয়নি, আর সে এসেছে মিটিং করতে। সিমির প্রতি রাগ বেড়ে গেল। তোমার কি জ্ঞান বলে কিছু আছে? সিমি হকচকিয়ে উঠল। কি হয়েছে, তুমি এখানে কেন? আমার বউ এখানে, বাচ্চা এখানে, আমি থাকবো না তো কে থাকবে? তোমার বাচ্চা কে? এটা আমার ছেলে। চুপ করো তুমি। আস্তে কথা বলো, বাবু ঘুমাচ্ছে। এবার বলো, এতদিন কোথায় ছিলে? যেখানে খুশি সেখানে থাকি। তুমি বাসা চেঞ্জ করেছো কেন? ডিভোর্স লেটার পাঠাতে পারিনি তোমায়। সিমি, এবার তো কমপক্ষে ওসব বিষয় বাদ দাও, আমার ছেলের জন্য কমপক্ষে। কে তোমার ছেলে? এটা আমার ছেলে, দিব না তোমায় ছুতে ওকে। সিমি, তুমি কি একবারও ভেবে দেখোনি আমি ওসব করতে পারি কিনা? দেখেছি ভেবে, তবে চোখের দেখা কিভাবে অস্বীকার করব? চোখের দেখাও ভুল হয়। ইতিকে তুমি জিজ্ঞেস করনি যে আমি ওর সাথে কিছু করেছে কিনা? করেছি, কোম্পানি থেকে বেরও করতে চেয়েছি, তবে বাবা বের করতে দেয়নি। বিশ্বাস করো সিমি, আমি সবসময় তোমারই ছিলাম, কোনো ভুল কাজ করিনি আমি। আস্তে। তোমাকে ওই ফটোগুলো কে দিয়েছিল? উজ্জ্বল। ওর কারণেই আমাদের মধ্যে ঝগড়া হতো। ও কোনোদিন চাইতো না তুমি আমার সাথে থাকো। আমাদের আলাদা করার মধ্যেও তার হাত নেই। কে বলল? জানি না। তুমি বাবুকে এই অবস্থায় নিয়ে এসেছো কেন? তোমার বাবা কোথায়? বাবার অবস্থা ভালো না, শয্যাশায়ী এখন। ও। বৃষ্টির সাথে যোগ দিয়েছো কেন? বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, আর খাবার কেউ ফ্রিতে দেয় না, অর্থ উপার্জন করা লাগে। তোমাকে তো অফিসের দায়িত্ব দেওয়া হয়েছিল, ছাড়লে কেন? তোমার বাবা বের করে দিয়েছিল। একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি নাকি বাবাকে অপমান করেছিলে আর অফিস ছেড়েছিলে। অফিসের সবাই জানে কি অপমান হয়েছিল। তোমার বন্ধু উজ্জ্বলও ছিল তোমার বাবার সাথে। আমি কি তোমার বাবার সাথে দেখা করতে পারি? তার আগে আমার বাবাকে আমার কোলে দাও। না, যতদিন না তুমি নির্দোষ প্রমাণ হচ্ছে ততদিন তোমায় আমার ছেলেকে টাচ করতে দিব না। দাঁড়াও, আমি ইতিকে নিয়ে আসছি। দাঁড়াও, আমি ডেকে পাঠাচ্ছি তাকে। সিমি বাবুকে ঘুম পাড়িয়ে দিল, ইতিকে কল করে ডাক দিল। এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। যদি ইতি অস্বীকার করে তবে তোমায় ডিভোর্স দিতে এক পাও পিছুবো না। ইতি এলো। জি ম্যাম, ডেকেছেন? যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবে। জি ম্যাম। ফটোগুলো দেখো। ইতি চোখ বড় বড় করে একবার আমার দিকে আর একবার সিমির দিকে তাকাচ্ছে। এসব কি? আমি কিছু জিজ্ঞেস করেছি। ওর সাথে তোমার কি সম্পর্ক ছিল? হ্যাঁ ম্যাম। আমি আর সহ্য করতে পারলাম না, ইতির গালে জোরে চড় বসিয়ে দিলাম। আমি তোর কি ক্ষতি করেছি যে মিথ্যে বলছিস? তোর কারণে আমি আমার বউ বাচ্চার থেকে দূরে দূরে সরে আছি। যা সত্যি তাই বলছি। ইতি, তুমি এখন যাও। ইতি চলে গেল। এবার বলো, কি বলবে তুমি? আমার আর কিছু বলার নেই। ছি। ইতি আমাকে ফাঁসাচ্ছে। কেন ফাঁসাবে তোকে? সেটা ও জানে। বাহ, নিজেই বলছো ফাঁসাচ্ছে, আবার বলছো জানে না। সব বাদ দাও, কমপক্ষে একবার আমার কোলে দাও বাবুটাকে। কোনো মতেই না, ওকে তোর কাছে দিব না। প্লিজ দাও, আমার ছেলেকে নিতে পাবো না। না, ওর জন্যই তুমি তোমার চাহিদা পূরণ করতে পারোনি, যার ফলে ইতির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলে। ওকে তো মেরেই ফেলতে চেয়েছিলাম, তবে নিজের সন্তান তাই কিছু করতে পারিনি। দোষ ওর না, দোষ তোমার। কয়েকটা মাস অপেক্ষা করতে পারো না তুমি? তুমি চাইলে মেডিকেল টেস্ট করাও আমার। না, তার অধিকার নেই। আমি আমার ছেলেকে নিয়ে সুখে আছি। তাহলে কাঁদছো কেন? তোর মতো বিশ্বাসঘাতককে কেন ভালোবেসেছিলাম সেটা ভেবে। প্লিজ চলে যাও, না হলে কিছু করে ফেলবো আমি। যাচ্ছি, তবে খুব শীঘ্রই নিজেকে নির্দোষ প্রমাণ করব। রুম থেকে বের হয়ে আসছিলাম, তখন দেখলাম বৃষ্টি দাঁড়িয়ে আছে। ভিতরে কি করছিলে তুমি? সেটা আমার ব্যাপার, আপনাকে বলার প্রয়োজন মনে করি না। বলতে হবে, তুমি আমার আন্ডারে কাজ করো।
সেটাই তো বলছি, আমার সাথে আপনার মালিক শ্রমিকের সম্পর্ক, তাই কাজ নিয়ে থাকি। আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে আপনাকে বলতে আমি বাধ্য নই। তোমায় ভালোবাসি তার মানে এই না যে তুমি সবসময় আমার সাথে বাজে ব্যবহার করবে। রিজাইন লেটার পাঠিয়ে দিব, ঠিক আছে? আমি কি তা করতে বলেছি? তো আমি শুধু জিজ্ঞেস করলাম আমাকে না বলে কোথায় গিয়েছিলে আর এই রুমে কেন এসেছো। আমার বউ বাচ্চা এখানে, আমি থাকলে কি? সো ফানি। কিসের বউ, কিসের বাচ্চা? মানে? বাচ্চাটা কার সেটা কি জানো? কার মানে? আমার? বাচ্চাটা উজ্জ্বলের। আমি বৃষ্টিকে ঠাস করে চড় দিলাম। তোর সাহস হয় কি করে সিমির নামে খারাপ কথা বলার? যা সত্যি তাই বলেছি। কি প্রমাণ আছে তোর কাছে? উজ্জ্বলের সাথে ডিএনএ টেস্ট করাও। দাঁড়া, আর যদি তুই মিথ্যে প্রমাণ হোস তাহলে তোকে কেটে টুকরো করে রাস্তায় কুকুরদের খাওয়াবো। আর যদি সত্যি প্রমাণ হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে, বলো রাজি? কি হলো বলো? রাজি। আমি আবার রুমে ঢুকলাম। সিমি, কি হয়েছে? বারবার আমার সামনে আসছো কেন? যাও এখান থেকে। বাচ্চাটা কার? আমার। বাচ্চাটার বাবাকে? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই আমার সাথে সুখী ছিলে না বললেই হতো। কেন পরকীয়া প্রেমে লিপ্ত হলে? আমি তোমায় মুক্তি দিতাম। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি বলছো ভেবে দেখেছো? তুমি ছাড়া কোনো পুরুষের সংস্পর্শে যাইনি আমি। তার প্রমাণ দাও। এই তোমার ভালোবাসা? যেখানে বিশ্বাস নেই সেটাকে ভালোবাসার ছিটা ফোটাও নেই। তাহলে তুমি কেন আমাকে অবিশ্বাস করে ছেড়ে চলে গেলে? তুমিও নিশ্চয়ই আমাকে ভালোবাসো না? তোমায় ভালো না বাসলে তোমায় বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতাম না। তোমায় ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি। যতদিন বাসবো তোমায় ভালোবাসবো। এত কথা শুনতে চাই না। বাচ্চাকে দাও আর উজ্জ্বলকে ফোন দাও। কেন? তার সাথে বাচ্চার টেস্ট করাবো। কার বাচ্চা এটা প্রমাণ হয়ে যাবে। এটা তোমার ছেলে। বিশ্বাস করি না। হঠাৎ করে তোমায় এসব করার কথা কেন মনে পড়লো? বৃষ্টি বলল। ও, আমার থেকে বৃষ্টির দাম বেশি? ঠিক আছে চলো, আমিও দেখব। মিটিং তাড়াতাড়ি শেষ করে হসপিটালে চলে গেলাম। আমি, সিমি বাবু, বৃষ্টি আর উজ্জ্বল এসেছি। উজ্জ্বলের সাথে বাবুর টেস্ট করতে দিয়েছি। তাড়াতাড়ি রিপোর্ট পাওয়ার কথা, কারণ এটা বৃষ্টির পরিচিত হসপিটাল। রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে গেলাম। আমি আর সিমি বসে আছি। সিমির কোলে বাবু। ও বাবুটার তো নাম বলা হয়নি আপনাদের। বাবুর নাম আরিয়ান। ছেলেটা এত কিউট আর মায়াবী বলে বোঝাতে পারবো না। আরিয়ান শুধু ড্যাব ড্যাব করে তাকাচ্ছে আমার দিকে। মন চাই কোলে নেই, কিন্তু সিমি দিচ্ছে না। ডক্টর, কি দেখলেন? রিপোর্ট ম্যাচ করেছে। ডক্টর কথা শুনে মাথা ঘুরে গেল। তার মানে আরিয়ান উজ্জ্বলের ছেলে। সিমি আমার বিশ্বাস একদম ভেঙে চুরমার করে দিল। আমি কিছু না বলে উঠে চলে এলাম। আমার মন মস্তিষ্ক কিছুই কাজ করছে না। সিমি এসে হাত টেনে ধরলো। বিশ্বাস করো রিফাত, এটা তোমার ছেলে। তুমি ছাড়া আমি কারোর সাথে কোনোদিন কিছুই করিনি। থাক সিমি, আর কিছু বলিও না। আমি শুধু তোমার, শুধুমাত্র তোমার। তোমাকে বড্ড ভালোবাসি। ওর দিকে তাকাও, দেখো বাবুকে। তোমার কি মনে হয় না এটা তোমার ছেলে? মনে করে কি করব? রিপোর্টে যা দিল তাই সত্যি। না, সত্যি না। রিপোর্টও তো ভুল হয়। তুমি প্লিজ আবার টেস্ট করো। তোমার সাথে কারো। রিপোর্ট ভুল হতে পারলে ছবিগুলো ভুল হলো না কেন? আমার ভুল হয়েছে। ইতির কথায় বিশ্বাস করে আমাকে ক্ষমা করে দাও। দিলাম ক্ষমা করে। এখন বাসায় যাও। তোমার সাথে যাব না, তুমি এখন অন্য কারো, আর কয়েকদিন পর আমি অন্য কারো হয়ে যাব। মানে? বৃষ্টির শর্ত অনুযায়ী এখন তাকে বিয়ে করতে হবে। কেন? বৃষ্টি শর্ত দিয়েছিল আমি ভুল প্রমাণ হলে তাকে বিয়ে করতে হবে। পাগল হয়ে গেছো তুমি? এক ছেলের বাবা হয়ে বউ বেঁচে থাকতে বিয়ে করবে? বাচ্চাটা আমার না, আর বউ ছিল, তবে এখন নেই। প্লিজ এমন করো না। তুমি আবার টেস্ট করাও। দরকার নেই। বাসায় এসে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় ঘুমটাও তাড়াতাড়ি চলে এলো। আপু, কি হয়েছে তোমার? যখন থেকে এসেছো তখন থেকে কেঁদেই যাচ্ছ। কিছু না। বাবা কি করছে? শুয়ে আছে। ও আরিয়ানকে ঘুম দিব, তুই যা। সাদিয়া চলে এলো। সাদিয়ার বাবা সাদিয়াকে ডাকলো। কি হয়েছে রে সিমির? জানি না, যখন থেকে এসেছে তখন থেকে কাঁদছে। ওকে একটু ডেকে দে। ঠিক আছে। সাদিয়া সিমিকে ডেকে নিয়ে এলো। কি হয়েছে তোর? এত কাঁদছিস কেন? সিমি হু হু করে আবার কেঁদে দিল। কি হয়েছে মা, বল আমাকে। বাবা, রিফাত আবার বিয়ে করছে আর বলছে বাচ্চাটা নাকি উজ্জ্বলের। করুক, তুইও বিয়ে করে নে। না, কোনো মতেই না। আমি রিফাত ছাড়া অন্য কাউকে মেনে নিব না।
কিন্তু সে তো মেনে নিচ্ছে। সিমি কাঁদতেই আছে। বাবা কিছু একটা করো, আমি শুধু ওকেই চাই। আমার জন্য না হলেও তোমার নানা ভাইয়ের জন্য এনে দাও তাকে, না হলে যে আমার ছেলেটা বাবা ডাকতে পারবে না। কাকে বিয়ে করছে? বৃষ্টিকে। রিফাত বলছে বাচ্চাটা উজ্জ্বলের। রিপোর্টে তাই এসেছে, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি খারাপ কিছুই করিনি। তুই যা গিয়ে ঘুমা, আমি দেখছি ব্যাপারটা। বৃষ্টি, তুমি বিয়েটা ক্যান্সেল করো। কেন? আমি বলছি তাই। আপনার কথা কেন শুনবো? আমাদের মধ্যে ডিল হয়েছিল ভুলে গেছেন? রিফাতকে আলাদা করেছি আপনার কথাই, তাকে বিয়ে করবো বলে, কিন্তু আপনি এখন পাল্টি খাচ্ছেন। আলাদা করেছে ঠিক, তবে আমার মেয়ের নামে কলঙ্ক করলে কেন? তা না করলে কি রিফাতকে পেতাম? শাট আপ, যা বলছি চুপচাপ শোনো, না হলে খুব পস্তাবে। আমি পস্তাবো না, আপনি পস্তাবেন। রিফাতকে আমার কাছ থেকে আলাদা করলে সিমিকে সব বলে দেব যে তাদের সম্পর্কে ফাটল আপনি ধরিয়েছেন। তখন কি হবে আপনার? আমাকে ব্ল্যাকমেল করছিস? শুনে রাখ, তুই আমার মেয়ে যদি জানতে পারে তাদের আলাদা আমি করেছি, তাহলে তোকেও আমি ছাড়বো না। সো ফানি। কল কাট। হ্যাঁ, হ্যালো। শিট। সকালবেলা সিমির বাবা চমকে যায়, কারণ তার সামনে সিমি দাঁড়িয়ে আছে। কোথাও যাবি নাকি রে মা? এত সাজগুজ করে আসছিস যে? হ্যাঁ বাবা, আরিয়ানের বাবার কাছে যাব। কিন্তু সে তো। জানি, বিয়েটা আমি আটকাবো। গেলাম, ভালো থেকো। ঘুমটা ভেঙে গেল কলিং বেলের শব্দে। এত সকালে কে এলো? আমার জীবনে শান্তি বলে মনে হয় কিছুই নেই। দরজা খুলে দেখি সিমি দাঁড়িয়ে আছে, কোলে আরিয়ান, পাশে লাগেজ। আমাকে কিছু বলতে না দিয়ে ঘরে ঢুকে পড়ল। আমি আবুল হয়ে দাঁড়িয়ে আছি। কি করো? চুপ করো, লাগেজটা আনো, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো। নাও তোমার ছেলে। আরিয়ানকে আমার কোলে দিয়ে সিমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো। কি হয়েছে তোমার? উফ, এতদিন পর এলাম, কোথায় আদর যত্ন করবে তা না, উল্টো প্রশ্ন করে যাচ্ছ। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। কি হয়েছে তোমার? এইভাবে তাকিয়ে আছো কেন? কি খাবার আছে? খাবার নেই, বাইরে থেকে খাই। যাও, বাজার যাও, আমি না খেলে তোমার ছেলে খেতে পারবে না। সিমি আমার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল। বাজার করে আনলাম। সিমি হালকা কিছু রান্না করলে দুজনে খেলাম। খেতে চাচ্ছিলাম না, তবুও সিমি জোর করে খাওয়ালো। সিমির প্রত্যেকটা কাজেই অবাক হচ্ছি। কি করছে ও? হঠাৎ করে এসেই এত কেয়ারিং। সিমি আরিয়ানকে খাওয়াচ্ছে। সিমি। চুপ করো, দেখছো না বাবুকে ঘুম দিচ্ছি, জেগে যাবে তো। আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ পর সিমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এত কি চিন্তা করছো? তুমি ঠিক আছো তো? কেন, আমাকে কি অসুস্থ মনে হচ্ছে? না, তবে তুমি এখানে কেন? স্বামীর বাড়িতে আছি। আমি সিমির দিকে তাকালাম। কি বলছে? সিমি হঠাৎ করে আমার দুগাল ধরে কাছে টেনে তার ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করালো। অবাক হওয়ার কি আছে, তোমার বউই তো। দেখো সিমি, তুমি যদি ভেবে থাকো এসব করে আমাকে ফিরাতে পারবে, তাহলে তা নিতান্তই ভুল। ফিরাতে পারবো না, ফিরিয়ে নেব। কাছে এসো। না, তুমি তোমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাও, কালকে আমার বিয়ে। বউ বাচ্চা থাকতে তোর বিয়ে করা বের করছি। আমার কলার ধরে টানতে টানতে পাশের রুমে নিয়ে গেল। কলার ছাড়ো। সিমি কোনো কথা না বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। নিজেও লাফ দিয়ে উঠে পড়লো আমার উপর। কি বিয়ে করবে বুঝি? হ্যাঁ। তোর এমন অবস্থা করব, তোকে কেউ বিয়ে করবে না। ঠোঁটে ঠোঁট লাগালো। কিছুক্ষণ ভালো লাগলেও পরে ঠোঁট কামড়ে ধরলো। বাবু, ব্যথা পেয়েছো? সরো, ঠোঁট জ্বলছে। তোমার ঠোঁট থেকে তো রক্ত পড়ছে, নিশ্চয়ই জ্বলছে। আসো, জ্বালা করবে না। ছাড়ো, শুনতে পাচ্ছ না কলিং বেল বাজছে? কোন শালা এলো এ সময়? এইসব কি ভাষা? ঠোঁট থেকে রক্ত পড়তেই আছে। ক্ষুধার্ত মানুষ খাবার দেখলে যেমন করে, সিমিও তেমন করেছে। দরজা খুলে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। তুমি এখানে এই সময় কেন? হবু স্বামীর কাছে আসবো না তো কার কাছে আসবো? তোমার ঠোঁট থেকে রক্ত পড়ছে কেন? এমনি। এমনি তো না, নিশ্চয়ই কারণ আছে। আমি সেই কারণ। তুই এখানে কি করছিস? স্বামীর কাছে থাকবো না তো কার কাছে থাকবো? স্বামী মানে? ওর সাথে আমার বিয়ে হবে। ভুলে যা। ভালো চাস তো তুই চলে যা, না হলে তোকে। কি করবি তুই? দাঁড়া, এক্ষুনি তোর যাওয়ার ব্যবস্থা করছি। বাবাকে ফোন করে লাভ নেই। মানে? তোর মানে বের করছি। সিমি বৃষ্টির চুলের মুঠি ধরে রুমে নিয়ে এলো। ঠাস ঠাস করে মেরেই চলেছে। সিমি, কি করছো? এভাবে মারছো কেন তাকে? সিমি এতক্ষণে কেঁদে দিল, আমাকে জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমায় ভুল বুঝেছি, তোমায় বিশ্বাস করিনি। এসব এখন কেন বলছো? আর বৃষ্টিকে মারলে কেন এভাবে? দেখো, মুখ দিয়ে রক্ত পড়ছে।
ওকে তো মেরেই ফেলবো। ওর আর আমার বাবা মিলেই আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে। আরিয়ান তোমার ছেলে। হসপিটালের রিপোর্ট ভুল করেছিল বৃষ্টি, উজ্জ্বলকে পাঠিয়েছিল বাবা, আর উজ্জ্বল ইতিকে নিয়ে এসব করেছে। তোমার বাবাও? হুম। বৃষ্টি সিমি যা বলছে তা কি সত্যি? না। তুমি মেয়ে, তোমার গায়ে হাত উঠাতে চাই না। চায় না মানে? সিমি রেগে গেছে, না জানি এখন আমাকেও দেয়। বের হ কাল নাগিনি। সিমি বৃষ্টিকে টানতে টানতে বাইরে বের করে দিল। দরজা লাগিয়ে সিমি এলো। এখনো রক্ত পড়ছে, ক্রিমটা দাও লাগিয়ে দেই। না থাক। থাক মানে? দাও বলছি। সিমি রেগে আছে, কিছু বলা যাবে না। আমি আর মার খেতে পারবো না, হাজার হলেও এক ছেলের বাবা। এখন মারলে মান সম্মান আর থাকবে না। সিমি ক্রিম লাগিয়ে দিল। জ্বলছে? না। এখনো রেগে আছো আমার উপর? সত্যিটা জানলে? সত্যিটা জেনে কি করব? যখন তোমার প্রয়োজন ছিল তখন তো তুমি আমাকে বিশ্বাস না করে অন্তঃসত্ত্বা অবস্থায় চলে গেছিলে। আমার ছেলেকে আজ পর্যন্ত স্পর্শ করতে দাওনি। আসলে তখন উজ্জ্বল এমন ভাবে পিক দেখালো আর ইতি বলেছিল তোমার সাথে, তাই সম্পর্ক ছিল। বাবা আমাকে তোমার বিরুদ্ধে বলে, তাই বিশ্বাস করতে হয়েছিল। আরিয়ানের ঘুম ভাঙলে নিও। সিমি কেঁদেই যাচ্ছে। এত কাদার কি আছে? তুমি এখনো আমায় ক্ষমা করনি। বললাম তো ভুল হয়ে গেছে, আর হবে না এমন। কি একটু বুকে নাও। আসো। সিমি আষ্টের পৃষ্ঠে জড়িয়ে ধরলো। একটু আস্তে জড়িয়ে ধরো, না হলে তো দম বন্ধ হয়ে মারা যাব। বললেই হলো। সিমি রান্না করছে, আরিয়ান মেঝেতে খেলছে। ছেলে আমার এখন আমাকে ছাড়তেই চায় না। সিমি যদি শুতে আসে আমার পাশে তাহলে কেঁদে দিবে। সিমির কাছে খাওয়ার সময়টুকু থাকে, না হলে বাবা ভক্ত। সিমিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি করছো? তোমার ছেলে দেখতে পেলে আবার কান্না শুরু করবে। আমাকে ভালোই বাসে না একদম। আমি আছি তো ভালোবাসার জন্য। বলো কি চাই? একটা ছোট করে কিস।